আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা শুরু করি, ঠিক আছে? ওকে, আসেন আলোচনায় আসি। প্রথমে আমার কথাগুলো একটু শুনবেন। আমি আপনাদের এখান থেকে মোট 10টা উপপাদ্য দেব, ঠিক আছে? আমি আপনাদেরকে 10টা থিওরাম দিব। এই 10টা থিওরাম থেকে আপনারা 3 থেকে 4টা বা 5টা বা 6টা থিওরাম পরীক্ষাতে কমন পাবেন। তো আবার আমি বলি, আপনাদেরকে আমি এখানে 10টা থিওরাম দিব এবং আমি বলে দিব কোন থিওরাম গুলো কিভাবে কিভাবে আসতে পারে। এই বিষয় নিয়ে আগে আমরা আলোচনা করব, তারপরে গুরুত্বপূর্ণ যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা আলোচনা করব। তো দেখেন থিওরাম কোনগুলো আপনাকে পড়তে হবে। সো এখানে আমি একসাথে নিয়ে আসি সব। দেখেন, প্রথমত হচ্ছে বিজোড় ক্রমের স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের মান শূন্য। দেখেন, নির্ণায়কের মান শূন্য, এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে হচ্ছে এটা বিজোড় ক্রম, কনফিউজড হওয়া যাবে না। আরেকটা হচ্ছে জোড় ক্রমের স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের মান হচ্ছে একটা পূর্ণ বর্গাকার। একটা বিজোড় ক্রম যদি হয়, মানে যদি এটা বিজোড় ক্রমের হয় তাহলে হবে শূন্য, বিজোড় ক্রমের হলে হবে শূন্য। আর যদি জোড় ক্রমের হয় তাহলে হবে পূর্ণ বর্গাকার। এবং এই দুইটা থেকে আমরা আশাবাদী আপনারা পরীক্ষাতে একটা প্রশ্ন কমন পাবেন। ছোট প্রশ্ন, 3 মার্কসের জন্য একটা প্রশ্ন আপনারা কমন পাবেন, আমরা এটা আশাবাদী, ঠিক আছে? এই 3 নম্বর প্রশ্নটা, এটা 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এইটা 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, কোশি সুহার্জের অসমতা, কোশি সুহার্জের অসমতা, কোশি সুহার্জের অসমতা, এগুলো সাধারণত 3 মার্কসই এসে থাকে, বাট ভাগ্য ভালো থাকলে আপনার 7 মার্কসেও আসতে পারে। দেখেন, কোশি সুহার্জের অসমতা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে যে কোশি সুহার্জের অসমতাটি বর্ণনা এবং প্রমাণ করো। আরেকটা হচ্ছে যে মডুলাস অফ ইউ ডট বি, মেবি এটা প্লাস, এটা একটু দেখে নেবেন। এটা যে ডেফিনেশনটা আছে একটু ভালো করে পড়বেন। এবং এই কোশি সুহার্জের অসমতাটা ডেফিনেটলি পরীক্ষাতে আসবে, এবং এটা 3 মার্কস বা 7 মার্কস দুইটার ক্ষেত্রেই আসতে পারে, ঠিক আছে? দুইটার ক্ষেত্রেই আসতে পারে। সবাই আমার কথাগুলো একটু শুনবেন, ঠিক আছে? এইটাতে একটু ভুল আছে কিনা একটু দেখে নেবেন, ঠিক আছে? এটা আমি টাইপ করেছি তো, সো একটু ভুল আছে কিনা দেখে নেবেন। মেবি এটার মধ্যে একটু ভুল আছে, তবে আমি জাস্ট একটু শর্টকাটে বলে দিচ্ছি। এটা হচ্ছে কোশি সুহার্জের অসমতা, এটা 17, 19, 22 সালে এসেছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত প্রতি বছর এই যে আপনার মিনকস্কির অসমতা এবং কোশির অসমতা, সরি আরেকটা আছে, ওই দুইটার মধ্যে একটা প্রতি বছরে কিন্তু এসে থাকে। সো এই বছর এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখেন কেইলি হ্যামিল্টন উপপাদ্য, এইটাও দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে কেইলি হ্যামিল্টন উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো। আরেকটা হচ্ছে এইটার যে ডেফিনেশন, অর্থাৎ প্রত্যেক পূর্ণ বর্গাকার, অর্থাৎ প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। তবে এখানে কিছু কথা আছে। দেখেন, যদি আপনার কেইলি হ্যামিল্টন উপপাদ্যের থিওরাম পরীক্ষাতে আসে, তাহলে কেইলি হ্যামিল্টন উপপাদ্য থেকে কোনো ম্যাথামেটিক্যাল টার্ম কিন্তু আসবে না। সাধারণত দুইটা একসাথে আসে না। এই চ্যাপ্টার অর্থাৎ আইগেন মান এবং আইগেন ভেক্টর থেকে 10 থেকে 15 মার্কস বা 20 মার্কসও আসতে পারে পরীক্ষাতে। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের কেইলি হ্যামিল্টন উপপাদ্য যদি থিওরাম আসে, তাহলে কেইলি হ্যামিল্টন উপপাদ্য রিলেটেড কোনো ম্যাথ আসবে না। আর যদি থিওরাম না আসে তাহলে হয়তোবা ম্যাথ আসবে, ঠিক আছে? ওকে, তারপর দেখেন এই যে এটা হচ্ছে আপনার ভেক্টর জগৎ থেকে প্রশ্নটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু ভালো করে পড়ে যাবেন। আচ্ছা, এইটা দেখেন, এটা একটু লক্ষ্য করি আমরা। এই প্রশ্নের মধ্যে আপনাদের মধ্যে কনফিউশন কাজ করবে। দেখেন, এখানে এই যে উপপাদ্য, এইটাকে বলা হয় ডাইমেনশন উপপাদ্য, বা এটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে এটা হচ্ছে মাত্রা উপপাদ্য। তবে এইটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে উপজগতের ক্ষেত্রে মাত্রা উপপাদ্য। কার ক্ষেত্রে? উপজগতের ক্ষেত্রে। মনে রাখবেন, মাত্রা উপপাদ্য কিন্তু দুইটা। মাত্রা উপপাদ্য দুইটা। এমনটি ঢাকার দেশ নস্তানি। মাত্র উপপাদ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে উপজগতের ক্ষেত্রে আর একটা হচ্ছে ম্যাট্রিক্স রূপান্তরের ক্ষেত্রে। এখন দেখেন, উপজগতের ক্ষেত্রে যে মাত্র উপপাদ্য, সেইটা আমরা মনে রাখবো কিভাবে? যেমন এখানে দেখেন ডাইমেনশন ইউ, ডাইমেনশন বি, ডাইমেনশন ডব্লিউ, এই টাইপের কিছু একটা যদি থাকে, তাহলে এটা হচ্ছে উপজগতের ক্ষেত্রে মাত্রা উপপাদ্য। আর যদি আপনার ইমেজটি দেখেন, যদি আপনার ইমেজটি, তারপর হচ্ছে কার্নেলটি, এই বিষয়গুলো যদি থাকে, তখন সেটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স রূপান্তরের ক্ষেত্রে মাত্রা উপপাদ্য। এবং এই দুইটা মাত্রা উপপাদ্য থেকে 100% একটা আসবে। ভাগ্য ভালো থাকলে দুইটাই আসতে পারে। এবং এইগুলো বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এইগুলা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এগুলোকে স্কিপ করার কিন্তু টোটালি কোনো সুযোগ নাই, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে দেখেন মাত্রা উপপাদ্য আরো আছে, আমরা একটু এখানে আসি। টোটাল 10টা প্রশ্ন।
এখন দেখেন এই যে এখানে দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করি। এই যে দুইটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপনার ইমেজটি হচ্ছে এই বিএফ ম্যাট্রিক্স জগতের একটা উপজগৎ, আর একটা হচ্ছে কার্নেলটি উপজগৎ। এই দুইটা থেকে মোটামুটি শিওর আপনারা একটি প্রশ্ন কমন পাবেন। আর এই যে দেখেন এইটাও কিন্তু মাত্রা উপপাদ্য, এইটাও মাত্রা উপপাদ্য, কিন্তু দেখেন এখানে আপনার এই যে ইমেজটি আছে, কার্নেলটি আছে, মানে ইমেজটি কার্নেলটি যদি থাকে তখন সেটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স রূপান্তরের ক্ষেত্রে মাত্রা উপপাদ্য। এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, যেমন আপনার র্যাঙ্ক টি প্লাস শূন্যত্ব সমান হচ্ছে এন, এইটা প্রমাণ করার কথা বলো হচ্ছে এই জিনিস একই বিষয়। আর যদি শুধু মাত্রা উপপাদ্য বলে, কোনো কিছু না বলে, যে আপনার উপজগতের ক্ষেত্রে বা ম্যাট্রিক্স রূপান্তরের ক্ষেত্রে, তাহলে আমরা এই ম্যাট্রিক্স রূপান্তরের ক্ষেত্রে যে মাত্রা উপপাদ্য আছে সেইটা পরীক্ষাতে প্রমাণ করে আসবো। তো এই যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিলাম, এইগুলো হচ্ছে আপনার থিওরিটিক্যাল বিষয়। টোটাল 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন থেকে আমরা আশা করি 4 থেকে 5টা প্রশ্ন কমন পাবো। এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, তারপর আমরা গাণিতিক সমস্যাতে আগাবো। ঠিক আছে, একটু বলেন, একটু দ্রুত বলেন প্লিজ। দুটো মিলে যদি একটা প্রশ্ন করে, আপনাদের যা প্রশ্ন আছে আপনারা ক্লিয়ার করে প্রশ্ন করবেন, যাতে আমি বিষয়টা আপনাদের একটা কমেন্টের মাধ্যমে যাতে আমি বুঝতে পারি, আমার যাতে আবার রিপিট প্রশ্ন আপনাদেরকে করতে না হয়। ঠিক আছে, যাই প্রশ্ন করবেন একেবারে ক্লিয়ার প্রশ্ন করবেন। সবাই আপনাদের সাথে সবাইকে মেনশন করে দেন। ভাবছিলাম তো আজকে লাইভে 500 জন থাকবে, কিন্তু 350 তো হয় নাই, সো স্যাড। এই ক্লিয়ার কিনা বলেন, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। 23 সালকে বাদ দিয়ে দেন, ঠিক আছে? 23 সাল থেকে এক দুইটা প্রশ্ন যদি চলেও আসে, ওইগুলো ছাড়াও আপনি ফুল মার্ক আনসার করতে পারবেন। আপনি যদি 23 সালের সবগুলো প্রশ্ন পড়তে যান, তাহলে আপনাকে নতুন করে আরো 16 থেকে 17টা প্রশ্ন পড়তে হবে। 16-17 প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেগুলো পড়েছেন সেগুলো ভালো করে পড়াটাই আমি বেটার বলে মনে করি। ঠিক আছে, আপনাদের যত ধরনের প্রশ্ন আছে প্রশ্নগুলো একটু করবেন, ঠিক আছে? এইটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনাদের প্রশ্নগুলো কাইন্ডলি ক্লিয়ার করে করবেন, যাতে আমি আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমি প্রশ্নটা বুঝতে পারি। থিওরাম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্লাইড থিওরাম গুলো পেজে আপলোড করে দিব, ঠিক আছে? এই স্লাইডটা পেজে আপলোড করে দিব, সমস্যা নেই। সাজেশন গুলো দিয়ে দিব পেজে। আর কোনো প্রশ্ন আছে? থিওরাম 10টা থিওরাম থেকে আপনারা, এই 10টা থিওরাম থেকে আপনারা একেবারে যদি কমও হয় তাও আপনারা 20 থেকে 30 মার্কস বা তার থেকে বেশি মার্কস কমন পাবেন, ঠিক আছে? সো থিওরাম গুলো ভালো করে করবেন, থিওরাম গুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি থিওরাম গুলোকে বাদ দেন তাহলে সেই লেভেলের বাস খাবেন পরীক্ষায়, ঠিক আছে? থিওরাম বাদ দেওয়ার ভাই বিলিভ করেন কোনো সুযোগ নাই, ঠিক আছে? প্রশ্নগুলো আবার দেখতে চাই আমি, এই প্রশ্নগুলো পেজে আপলোড করে দিব, সেখান থেকে দেখতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? লাইভ কি 350 জন হয় না? সো স্যাড। ওকে, আসেন এখন কি আমরা ম্যাথামেটিক্যাল টার্মে কি চলে যাব, গাণিতিক সমস্যাতে কি চলে যাব, একটু বলেন তো। দেখা যাচ্ছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলেন। কোন চ্যাপ্টার গুলো বেশি করবো দেখেন ভাই, আপনি জাস্ট ক্লাসটা দেখেন, দেখেন আপনার সব বিষয় সম্পর্কে একেবারে ধারণা স্পষ্ট হয়ে যাবে, ঠিক আছে? শেষ পর্যন্ত জাস্ট দেখেন, সবকিছু একেবারে পানির মতো কথা হয়ে যাবে। ভাই আজকে একটা অঙ্ক 2বার করছি, ভুলটা কাটতে মনে নাই। যদি ভুলটা প্রথমে হয় তাহলে ওইটার জন্য মার্কস কাটবে, পরে যদি ভুল হয় তাহলে ওইটার জন্য ওইটা আপনার বাদ যাবে, ঠিক আছে? এই ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু রেসপন্স করেন, করলে আমরা আলোচনা শুরু করব, ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না, কারণ আজকের ক্লাস অনেক বড় হতে যাচ্ছে, অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে এখানে। আমার আজকে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বুঝলাম না রে ভাই, কি একটা অবস্থা। ক্লিয়ার দেখা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, তাই না? আমরা শুরু করি, আচ্ছা আমরা আমরা একটু শুরু করি, শুরু করলেই শেষ হবে, ঠিক আছে? শুরু করতে হবে, প্রথম কথা হচ্ছে এইটা। এখন একটু বুঝেন, একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা, ঠিক আছে? দেখেন আপনার আইগেন মান, আইগেন ভ্যালু এবং হচ্ছে আপনার আইগেন
আইগেন ভেক্টর এবং আইগেন মান, ঠিক আছে, আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর, এই দুইটা থেকে একটা, মানে এইগুলো 100% আসবে পরীক্ষাতে, প্রতি বছর আসে, এই বছরও আসবে। আমি একটা প্রশ্ন আপনাদেরকে দেখাই দেবো, এবং এই একটা প্রশ্নের মধ্যে এই রিলেটেড যত কনসেপ্ট আছে সবগুলো আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। 16 নম্বরটাতে ভুল আছে, ঠিক আছে, আজকের পরীক্ষাতে 16 নম্বরের যে ফর্মুলাটা ইউজ করেছিল আপনার গামা, ওই যে সাইন টু দি পাওয়ার এম, সাইন টু দি পাওয়ার এন, ওইখানে সামনে একটা টু আছে, ঠিক আছে, টুটা দেয় নাই, আপনার টু দিয়ে প্রমাণ করে আসা উচিত ছিল, ঠিক আছে। আচ্ছা আমরা আলোচনা শুরু করি, তাই না? আচ্ছা আমরা আলোচনা শুরু করি, আপনার প্লিজ আপনার একটু মন দিয়ে শুনুন, আমি যখন প্রশ্ন করার কথা বলবো তখনই শুধু প্রশ্ন করবেন, ঠিক আছে, কারণ এত কমেন্ট তো আমি দেখতে পারবো না। আসেন আলোচনা শুরু করি। আমি চেষ্টা করেছিলাম এগুলোকে বোর্ডে নিয়ে করানোর জন্য, বাট অনেকগুলো স্লাইড, এটার মধ্যে অলমোস্ট 45টা স্লাইড, এখন 45টা স্লাইড আমার বোর্ডে নিতে অনেক সময় দরকার, এই জন্য আমি এখানে পিডিএফ এর মধ্যে বুঝিয়ে দিব। আচ্ছা একটু দেখেন, এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এখানে একটা এ ম্যাট্রিক্স দেয়া আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে 1491। এখন এইখান থেকে আমাদেরকে কি কি বের করতে বলেছে? এখান থেকে আমাদেরকে বলেছে আইগেন মান বের করতে, তার আইগেন ভেক্টর বের করতে, এইটা বিপরীত যোগ্য কিনা দেখাতে, এবং পি ইনভার্স এপি যে একটা কর্ণ ম্যাট্রিক্স এই জিনিসটা দেখাতে। মানে সহজভাবে যদি আমি আপনাকে বলি তাহলে এই একটা প্রশ্নের মধ্যে আপনাকে টোটাল 4টা প্রশ্ন সমাধান করার কথা বলা হয়েছে। এখন দেখেন এই টাইপের যখন কোনো প্রশ্ন আসে এটা ডেফিনেটলি বড় প্রশ্ন আসবে, এটা অবশ্যই 7 মার্কসে আসবে 100%, কারণ এত বড় প্রশ্ন কখনোই 3 মার্কসে আসবে না। এখন দেখেন আমরা একটু স্টেপ বাই স্টেপ বিষয়গুলো বুঝবো। এখন আমি আমি আপনাকে যদি প্রশ্ন করি যে এই অংশটা মনে করেন নাই, এই অংশটা মনে করেন নাই, আপনার পরীক্ষাতে আসলো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর নির্ণয় করো, তাহলে কি আমার আইগেন মান বের করতে হবে? হ্যাঁ ভাই অবশ্যই বের করতে হবে। দেখেন এইখানে যতগুলো মান আছে সবগুলা কিন্তু স্টেপ বাই স্টেপ এসেছে। যেমন সবার প্রথম কি, সবার প্রথম হচ্ছে আপনার আইগেন মান, তারপর আইগেন মানের উপর ভিত্তি করে আইগেন ভেক্টর, তারপর এই আইগেন ভেক্টরের উপর ডিপেন্ড করে আমরা একটা ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে পি ম্যাট্রিক্স, ঠিক আছে। তারপর এই পি ইনভার্স এপি বের করতে হলে আপনার আগে পি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে, তাহলে পি ইনভার্স মানে হচ্ছে এই পি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স। তারপর এই পি ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স বের করার পরে এই যে পি ইনভার্স একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং পি হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই তিনটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। গুণ করার পরে আপনাকে দেখতে হবে আপনি যে ম্যাট্রিক্সটা পেলেন সেইটা কর্ণ ম্যাট্রিক্স কিনা। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন যদি আপনার প্রশ্নটা এরকম আসতো, মনে করেন কোনো কিছু নাই, শুধু আপনাকে বলছে এ হচ্ছে এত, আপনি হচ্ছে পি ইনভার্স এপি বের করেন, তাও আপনাকে এই সবগুলো মান বের করে দেখাতে হবে। কারণ আপনি যদি আইগেন মান বের না করেন তাহলে আইগেন ভেক্টর পাবেন না, আইগেন ভেক্টর যদি না পান তাহলে আপনি ওই যে একটা নতুন ম্যাট্রিক্স পি পাবেন না, পি না পেলে তাতে বিপরীত ম্যাট্রিক্স পাবেন না, আর যদি এগুলো না পান তাহলে এইগুলোর গুণ পাওয়ার তো প্রশ্নই আসে না। তার মানে এগুলো স্টেপ বাই স্টেপ আসবে এবং আপনাকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করি আমরা। তো প্রথমত আমরা লিখে নিলাম দেয়া আছে, এখানে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে আমরা সেই ম্যাট্রিক্সটা লিখলাম। এখন প্রথমত আমাদের কাজটা কি, আইগেন ভেক্টর বের করতে হবে, সরি আইগেন মান বের করতে হবে। তো আইগেন মান বের করার জন্য আপনাকে দুইটা বিষয় মনে রাখতে হবে, একটা হচ্ছে আপনার স্বভাবী ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর হচ্ছে আপনার স্বভাবী সমীকরণ বের করতে হবে, স্বভাবী ম্যাট্রিক্স এবং স্বভাবী সমীকরণ। তাহলে দেখেন এই যে অংশটা এইটা হচ্ছে আপনার স্বভাবী ম্যাট্রিক্স, কিভাবে ভাই এটা সূত্র আপনাকে মনে রাখতে হবে, দ্যাটস ইট। সো আমরা ল্যামডা বসালাম, আর এই যে ল্যামডা, এই ল্যামডাটা হচ্ছে একটা স্কেলার, এটা কিন্তু ভেক্টর না, ঠিক আছে, স্কেলার। এখন আমরা ল্যামডা বসালাম, এখানে আই2 দেখেন, এখানে আইটা কি, আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং আই এর মানটা কেমন হয় দেখেন, আই এর মান হচ্ছে এরকম এরকম, অথবা আই এর মান হবে এরকম। এখন দেখেন আপনার ম্যাট্রিক্স যদি 2x2 ম্যাট্রিক্স হয় তাহলে এটাকে আমরা I2 লিখতে পারবো, আর যদি 3x3 ম্যাট্রিক্স হতো তাহলে এটাকে আমরা লিখবো I3। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনার যে ম্যাট্রিক্সটা দেয়া থাকবে সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে। বিষয়টা ক্লিয়ার না? তো দেখেন এখানে যেহেতু আমাদের ম্যাট্রিক্সটা 2x2 ম্যাট্রিক্স, সো এখানে যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আনবো সেটা হচ্ছে I2। যদি এটা এরকম না হয়, যদি এটা এরকম হতো, মনে করেন 312597210, তাহলে কিন্তু যে আপনি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আনবেন সেইটা এইটার মতো হবে, যে ম্যাট্রিক্সের মান 1 সেটাই কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে।
তারপরে দেখেন এখানে আমরা i2 এর মান বসালাম, i2 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, 2 বাই 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর হচ্ছে a, তারপর ল্যামডার সাথে এটাকে গুণ করলাম, এই দুইটা অংশকে গুণ করলাম। তাহলে ল্যামডার সাথে 1 গুণ করলে ল্যামডা, ল্যামডার সাথে 1 গুণ করলে ল্যামডা, বাকিগুলো 0। এটা যা ছিল তা। তারপর ল্যামডা থেকে 1 কে বিয়োগ করলে ল্যামডা -1, 0 থেকে 4 কে বিয়োগ করলে -4, 0 থেকে 9 কে বিয়োগ করলে 9, ল্যামডা থেকে 1 বিয়োগ করলে ল্যামডা -1। জাস্ট ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। এই জিনিসটা বুঝতে হবে ভাই, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ল্যামডা আগে দিয়ে করলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি দেখেন আমরা এখানে কি করেছি, আমরা এখানে লিখেছি ল্যামডা আই মাইনাস এ। আপনি যদি এ মাইনাস ল্যামডা আই লিখেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সাউন্ড কি কম? বুঝতে হবে ভাই, খুবই গুরুত্বপূর্ণ। সাউন্ড কম কেন ভাই? সাউন্ড ফুল সাউন্ড। আপনি, আপনার মেবি সমস্যা, ফোনের সমস্যা, চেক করে দেখেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন। শোনা যায় না ভালো করে, মানে কি? আই লিখেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সাউন্ড কি সমস্যা করতেছে? সাউন্ড কি কম? সাউন্ড কম কেন ভাই? সাউন্ড ফুল সাউন্ড। আপনি, আচ্ছা সাউন্ডে কি সমস্যা হচ্ছে? মানে বুঝলাম না, আমার এখানে তো ক্লিয়ার, তাহলে আপনাদের সমস্যা হবে কেন? সাউন্ড সমস্যা? বুঝলাম না, থাক, আমি ধরে নিলাম সাউন্ড ক্লিয়ার। আমার এখানে যেহেতু ক্লিয়ার, আপনাদের এখানে ক্লিয়ার। আপনাদের এখানে যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনার ফোনের সমস্যা, দ্যাটস ইট, ঠিক আছে। সো আমরা কি করলাম, আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম। তাহলে এই যে মানটা বের করলাম, এই যে মানটা বের করলাম, এটা হচ্ছে আমাদের স্বভাবী ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। তাহলে স্বভাবী ম্যাট্রিক্স থেকে আমরা বের করব স্বভাবী সমীকরণ, এইটা হচ্ছে তার স্বভাবী সমীকরণ। এখন এই যে মান আছে, এই মানটাকে জাস্ট আমরা এভাবে দিয়ে এটাকে সমান দিয়ে দেবো 0, দিয়ে আমরা ল্যামডার মান বের করব, এবং ল্যামডার যে মানটা বের হবে সেটা হচ্ছে আইগেন মান, ঠিক আছে। তাহলে দেখেন ল্যামডার যে মান আমরা বের করবো সেটা হচ্ছে আমাদের আইগেন মান। তাহলে এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের স্বভাবী সমীকরণ, তারপর মান বসানো হয়েছে। তারপর ক্যালকুলেশন করেন, এইটা এইটা গুণ করলে ল্যামডা -1 হোল স্কয়ার, এই দুইটা গুণ করলে হচ্ছে 36, সেটা হচ্ছে সূত্রের মাইনাস। তারপর এটাকে ক্যালকুলেশন করলে আপনি ল্যামডার দুইটা মান পাবেন, একটা 7, একটা হচ্ছে -5, এবং এই যে মানগুলো আমরা পেলাম এইগুলি হচ্ছে আমাদের আইগেন মান, এইগুলোই হচ্ছে আমাদের আইগেন মান। এই বিষয়গুলো যদি আপনারা না পারেন ভাই তাহলে ক্লাস করার দরকার নাই, ঠিক আছে। এইগুলো জাস্ট ভ্যালু বসানো হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, করে ল্যামডার মান বের করা হয়েছে। তাহলে আমরা এখানে ল্যামডার যে মানগুলো পেলাম এগুলোই হচ্ছে আইগেন মান। আপনি যতগুলো আইগেন মান পাবেন সেই আইগেন মানের উপর ডিপেন্ড করে আপনি আইগেন ভেক্টর পাবেন, ঠিক আছে। যতগুলো আইগেন মান পাবেন সেই আইগেন মানের উপর ভিত্তি করে আপনি আইগেন ভেক্টর পাবেন। তাহলে এখানে আইগেন মান দুইটা, আমরা আইগেন ভেক্টর পাবো দুইটা। ওকে, আসেন আসেন বিষয়টা আমরা ক্লিয়ার করি। আচ্ছা, সো প্রথমে আমরা কি লিখবো দেখেন, আমরা লিখবো যে এ এর আইগেন মান, ল্যামডা এর আইগেন ভেক্টর, মানে এ এর যে আইগেন মান ল্যামডা, এই আইগেন ভেক্টর আমরা ধরে নিলাম ভি, এবং ভি সমান হচ্ছে xy। এখন লক্ষ্য করেন আমাদের যে আইগেন মান, দেখেন আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কিন্তু 2 বাই 2 ম্যাট্রিক্স ছিল। এই জন্য আমরা যে আইগেন ভেক্টরটা নিয়েছি সেখানে আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি। কি কি নিয়েছি? xy। এখন আপনার যে ম্যাট্রিক্স ওইটা যদি 3 বাই 3 ম্যাট্রিক্স হতো তাহলে আমরা এরকম ধরতাম ভি সমান xy z। দেখেন আমার কথাগুলো বুঝতে হবে ভাই, প্রশ্ন কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, এইটি আসবে এরকম কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে, বাট বিষয়টা যদি বোঝেন তাহলে কোনো সমস্যা নাই। তারপর আমরা লিখবো সংজ্ঞানুসারে, এই যে লেখা হয়েছে এটা হচ্ছে আইগেন ভেক্টর বের করার সূত্র, এটা আইগেন ভেক্টর বের করার সূত্র। এই যে ল্যামডা আই মাইনাস এ, তার সাথে হচ্ছে এই যে বি, তারা গুণ করে দিবেন। তারপর এই অংশটা আমরা সামনে বের করেছিলাম, বি এর মান বসানো হয়েছে। এখন এই দুইটাকে ম্যাট্রিক্সের গুণ করেন, ল্যামডা -1 এর সাথে এক্স, তারপর হচ্ছে -4 এর সাথে ওয়াই, তারপর -9 এর সাথে এক্স, ল্যামডা -1 এর সাথে ওয়াই। তারপর দেখেন, তারপরে আমাদের ল্যামডা কয়টা মান ছিল? দুইটা মান ছিল। একটা মান ছিল -5 আর একটা মান ছিল মনে নেই আমার। ওই যে দুইটা মান, এই দুইটা মানের জন্য আপনার দুইটা আইগেন ভেক্টর বের হবে। অর্থাৎ আপনাকে এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। বের করে ওই 1 নং সমীকরণ বসালে আপনি একটা আইগেন ভেক্টর পাবেন, আপনি একটা আইগেন ভেক্টর পাবেন। লেখা দেখা যায় না, কি সমস্যা? এখন দেখা যায়? এখন কি দেখতে পাচ্ছি আমরা? এখন দেখা না গেলে এক্সট্রিমলি সরি, ঠিক আছে, আর কিছু করার নাই।
তাহলে দেখেন এই যে ল্যামডা সমান -5, এই -5 আমরা কি করব, এই 2 নং সমীকরণে বসাবো। মনে রাখতে হবে আপনি ল্যামডার যে দুইটা মান বের করেছেন, এই দুইটা মানে কিন্তু আপনার 2 নং সমীকরণে বসাতে হবে। তারপর এই চালনাকার পদ্ধতিতে সমাধান করতে হবে। তারপর হচ্ছে আপনি ওই এক্স এবং ওয়াই এর মান পাবেন, তখন ওই 1 নং সমীকরণ বসালে আপনি ভেক্টর পাবেন। সো আমরা যদি -5 এখানে বসাই, -5 -1 -6 -4y, তারপর হচ্ছে -9x, এখানে যদি -5 বসাই তাহলে -6y। ঠিক আছে, এখন এই দুইটা সমীকরণকে সমাধান করব। এই দুইটা সমীকরণকে সমাধান করলেই হচ্ছে আপনি আমাদের একটা মান পেয়ে যাবেন। তাহলে দেখেন এই যে এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, মানে -2 দ্বারা ভাগ করেছি, নিচেরটাকেও আমরা -3 দ্বারা ভাগ করেছি। তাহলে দেখেন এই দুইটা কিন্তু একই রকম, দুইটা একই রকম সমীকরণ থাকে, একটা সমীকরণকে আমরা বাদ দিয়ে দিতে পারি। প্রশ্ন হচ্ছে কিভাবে, অ্যাকচুয়ালি এই চালনাকার করে, অর্থাৎ এই সমীকরণ থেকে এই সমীকরণকে বিয়োগ করে, অথবা এই সমীকরণ থেকে এই সমীকরণকে বিয়োগ করলে একটা সমীকরণ বাদ যাবে, যেটাকে আমরা সহজ ভাষায় বলি এই চালনাকার। এটাকে আমরা কি বলি, এই চালনাকার। সামনে আমরা এগুলো পড়বো, ঠিক আছে। সেখান থেকে আমরা একটা সমীকরণকে বাদ দিয়ে দিব। তো যদি আমরা একটা সমীকরণ বাদ দিয়ে দিই তাহলে এরকম একটা মান পেয়ে যাব। এখন দেখেন এখানে আমাদের যে সমীকরণটা কি, 3x + 2y = হচ্ছে 0। তার মানে এখানে সমীকরণ হচ্ছে একটা, বাট চলক হচ্ছে দুইটা। সো এখানে যেহেতু সমীকরণ একটা, চলক দুইটা, সো এইটার মুক্ত চলকটা বের করার সূত্র কি, মুক্ত চলক বের করার সূত্র হচ্ছে চলক সংখ্যা বিয়োগ সমীকরণ সংখ্যা। এখানে চলক হচ্ছে দুইটা, সমীকরণ হচ্ছে একটা, সো 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, দ্যাটস ওয়াই মুক্ত চলক হচ্ছে একটা। এই যে মুক্ত চলক, এই মুক্ত চলকের মান আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। যেমন আমরা এখানে মুক্ত চলক y এর মান ধরেছি -3। এখন আপনি বলবেন ভাই এত কমপ্লিকেটেড মান ধরার দরকার কি, আমি তো 2 ধরতে পারি, 1 ধরতে পারি। ধরেন, আপনার ইচ্ছা, আপনার যেভাবে মন চায় আপনি ধরেন, ধরে জাস্ট ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করলে আপনি x এর মান পাবেন, মানে y এর মান ধরেছেন, x এর মান বের করেছেন, তাহলে x এবং y এর মান ওই এক নঙে বসালে আপনি একটা আইগেন ভেক্টর পেয়ে যাবেন। সেম প্রসেসে আপনি ল্যামডার যে আরেকটা মান ছিল, ওই মানটা 2 নঙে বসাবেন, ক্যালকুলেশন করবেন। সেম প্রসেসে ক্যালকুলেশন করলে আপনি হচ্ছে এখান থেকে আপনার আরেকটা আইগেন ভেক্টর পেয়ে যাবেন। এই যে আইগেন ভেক্টর পেয়ে গেলেন। তাহলে এই দুইটা আইগেন ভেক্টরকে একসাথে করে হচ্ছে আমরা এই লাইনটা পাবো। ঠিক আছে, এটা বারবার আসে কেন? তাহলে দেখেন এই যে আমাদের প্রথম আইগেন ভেক্টরটা কি ছিল, 2 - 3, কার মান ছিল, v1 এর মান, আর এই v2 সমান হচ্ছে 2 3। এই দুইটাকে মিলে যে নতুন আমরা ম্যাট্রিক্সটা পাবো সেটার নাম হচ্ছে পি ম্যাট্রিক্স। এই যে দেখেন এটার নাম হচ্ছে পি ম্যাট্রিক্স। বিষয়টা ক্লিয়ার তো, তাই না? এখন দেখেন মানে সব অঙ্ক কিন্তু সেম প্যাটার্নে। এখন যদি আমাদের মনে করেন এখানে আরো একটা আইগেন মান থাকতো, অর্থাৎ আপনার ম্যাট্রিক্সটা যদি 3/3 ম্যাট্রিক্স হতো, তাহলে এখানে ডেফিনেটলি একটা আইগেন মান থাকতো। সো যদি আইগেন মান থাকতো তাহলে আমরা আরেকটা আইগেন ভেক্টর পেতাম, তখন আমরা যে ম্যাট্রিক্সটা পেতাম নতুন ম্যাট্রিক্স, সেটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্স হতো। ঠিক আছে, এখন আমাদের প্রথম কাজ কিন্তু শেষ। দুইটা মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি, আইগেন মান বের করেছি, আইগেন ভেক্টরও কিন্তু বের করেছি, প্রথম পার্ট শেষ। এখন পি বের করতে বলেছিল, এই যে আমরা পি বের করেছি। এখন এই পি এর বিপরীত ম্যাট্রিক্স বের করব। সো বিপরীত ম্যাট্রিক্স বের আমরা কিভাবে করি, দেখেন যদি 2/2 ম্যাট্রিক্স হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স খুব সহজেই বের করা যায়। এই দুইটাকে গুণ করবেন, তাহলে 3 দুগুণে কত, 6, সূত্র অনুযায়ী মাইনাস। এই দুইটাকে গুণ করবেন, -6, মাইনাস মাইনাসে হচ্ছে +6, তার মানে হয়ে গেল 12, তাহলে 1/12। তারপরে দেখেন এই যে এই কোণাকুণি হচ্ছে আপনি সংখ্যার পরিবর্তন করবেন, অর্থাৎ এই কোণাকুণি সংখ্যার পরিবর্তন করবেন, এটা 3 এটা 2, আর এই কোণাকুণি চিহ্নের পরিবর্তন করবেন, অর্থাৎ -3টা হয়ে যাবে 3 আর 2টা হয়ে যাবে -2। এটাই হচ্ছে পি ইনভার্স, অর্থাৎ পি এর বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, সো দেখেন আমরা এখান থেকে আমরা কি পেলাম, আমরা পি ইনভার্স পেলাম, পি পেলাম, আর এ তো আমাদের প্রশ্নের মধ্যে দেয়াই আছে। তাহলে পি ইনভার্সের সাথে এ পি, এগুলো আমরা ম্যাট্রিক্সের গুণ করে দিলে আমাদের আনসার চলে আসবে। তবে এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে যে আপনি যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করবেন সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স কিনা, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কিনা, ওইটা দেখার জন্য তার নির্ণায়ক বের করতে হবে। এটা নির্ণায়ক 0 হবে না, 0 হলে এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তো দেখেন এই যে আমরা ক্যালকুলেশন করলাম, যা বললাম এটা বের হলো, তারপর এটাকে ম্যাট্রিক্সের গুণ প্রক্রিয়া করলে যা পাবেন সেটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এই যে মুখ্য কর্ণ, এই কর্ণটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল উপাদান শূন্য হবে, অর্থাৎ এই যে কর্ণ এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণর উপাদানগুলো ব্যতীত বাকি যত উপাদান থাকবে সবগুলো উপাদান শূন্য হবে, দ্যাট ইজ কল্ড আপনার কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা বলেন?
এইটা ক্লিয়ার কিনা বলেন, কথা বলতে হবে, কথা না বললে শুধু মাইর দেওয়া দরকার। এটা ক্লিয়ার কিনা বলেন। ওয়াই এর মান কোন সংখ্যা না ধরে এবিসি ধরতে পারেন, হ্যাঁ ধরতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিবোর্ডে ফুল স্ক্রিন করে নেন। ফুল স্ক্রিন হবে না ভাই, ওইটা হচ্ছে আপনার যে পিডিএফটা ফুল স্ক্রিন না। এই ক্লিয়ার কিনা বলেন। কথা বলেন, কথা বলতে হবে তো। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা পরেরটাতে যাব, খুব দ্রুত করবেন। আমাদের সাথে 250 জনের উপর শিক্ষার্থী যুক্ত আছেন, তো কথা বলতে হবে তো। আপনারা যদি কথা না বলেন তাহলে আমরা বুঝবো কিভাবে বলেন। মুক্ত চলকে মান নেওয়ার কোনো নিয়ম নাই, ঠিক আছে? মুক্ত চলকে মানের কোনো নিয়ম নেই, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারবেন। আপনার মানের উপর ডিপেন্ড করবে আপনার আইগেন ভেক্টর। দেখেন আপনার আইগেন ভেক্টর বইয়ের সাথে নাও মিলতে পারে, সেটা নিয়ে আপসেট হওয়া যাবে না, ঠিক আছে? ভাইয়া কর্ণ ম্যাট্রিক্সটা আবার বলেন। জাস্ট আপনি ম্যাট্রিক্সের গুণ করবেন। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এই যে কর্ণ, এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। এটার নাম কি? এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ ব্যতীত বাকি যত উপাদান আছে, যে দেখেন বাকি সব উপাদান শূন্য হবে, তখন সেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা সামনে আগাই, আমরা সামনে আগাই, সময় নষ্ট খুব বেশি না করি। আসেন পরবর্তী ক্লাস। দেখেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ছোট্ট একটা প্রশ্ন, খুবই ছোট্ট একটা প্রশ্ন, বাট গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এটা উপরে উঠবে না কারণ এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে। দেখেন বলেছে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলেছে যে নিম্নের ম্যাট্রিক্স সমূহের ম্যাট্রিক্সের, ঠিক আছে, ম্যাট্রিক্সের আইগেন মান হচ্ছে বাস্তব। এখন দেখেন আমরা একটা ম্যাট্রিক্সের আইগেন মান বাস্তব হবে, এই বিষয়টা আমরা কিসের উপর ডিপেন্ড করে বুঝবো? যখন সেটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। দেখেন একটা ম্যাট্রিক্স এ, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বুঝতে হবে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই যে উপরে আমরা টান দিলাম, এটা হচ্ছে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স। কি এটা? অনুবন্ধী ম্যাট্রিক্স, ঠিক আছে? আর এর উপরে যখন আমরা টি দিব তখন হচ্ছে এই অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ওই ম্যাট্রিক্স হয়, মানে মূল ম্যাট্রিক্সটা হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবং একটা ম্যাট্রিক্স যখন হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে তখন তার আইগেন মানগুলো বাস্তব হবে। আপনি এটাকে ক্যালকুলেশন যদি করেন, আইগেন মান যদি বের করেন, তাহলে দেখবেন যে ওইটার আইগেন মানগুলো বাস্তব, মানে বাস্তব মান আসবে, কোনো আই থাকবে না। এখন এটা আমরা কিভাবে করবো? দেখেন আমরা কি বলেছিলাম মনে করে দেখেন। প্রথমে হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি? অনুবন্ধী ম্যাট্রিক্স আসলে জটিল সংখ্যার ক্ষেত্রে হয়, অর্থাৎ কাল্পনিক অংশের সামনের যে চিহ্নটা আছে সেটাকে পরিবর্তন করে দিলেই আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স পেয়ে যাই। তাহলে দেখেন এখানে ছিল আমাদের আই প্লাস ওয়ান, মানে ওয়ান প্লাস আই, এটা হয়ে যাবে ওয়ান মাইনাস আই। থ্রি মাইনাস আই হয়ে গেল থ্রি প্লাস আই। ওয়ান মাইনাস আই ওয়ান প্লাস আই, মাইনাস টু আই টু আই, থ্রি প্লাস আই থ্রি মাইনাস আই, টু আই মাইনাস টু আই। আর বাকি যেগুলো আছে বাস্তব মান, সেইগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ এই অনুবন্ধী ম্যাট্রিক্স শুধু এবং শুধুমাত্র জটিল সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তার মানে এই ম্যাট্রিক্সের মধ্যে যতগুলো জটিল সংখ্যা আছে সবগুলার আই এর আই এর সামনের চিহ্নটা শুধু পরিবর্তন করবেন, তাহলে যা পাবেন সেইটাই হচ্ছে আপনার অনুবন্ধী ম্যাট্রিক্স। এখন অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এরকম, মনে করেন এই হচ্ছে সারি, কলাম, এই হচ্ছে কলাম, এটাকে করে দিতে হবে সারি। এই যে কলাম, কলামটা করে দিতে হবে সারি, সারিটাকে জাস্ট কলাম করে দিবেন, তাহলেই কাহিনী শেষ। তাহলে দেখেন এই যে আমাদের সারি, এটা হয়ে গেল আমাদের কলাম, দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, তৃতীয় সারি, তৃতীয় কলাম। এখন দেখেন এইটা যা ছিল এইটা কিন্তু তাই, অর্থাৎ এ যা ছিল এ বার টু দি পাওয়ার টি একই জিনিস। তার মানে এই দুইটা অংশ সমান, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। সো এটার আইগেন মান হচ্ছে বাস্তব। সো আপনার নিচে একটা লাইন লিখে দিবেন, যেহেতু এ একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং আমরা জানি যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ বাস্তব হয়, দ্যাটস ওয়াই এইটার আইগেন মান হচ্ছে বাস্তব। এখন আপনার যদি ইচ্ছা হয় যে না ভাই আমি এই ভেজালে যাব না, আমি এইটাকে আমরা ওই যে অনুবন্ধী ম্যাট্রিক্স, সরি আমাদের যে স্বাভাবিক সমীকরণ ছিল, স্বাভাবিক বহুপদী, যে আমরা এটাকে ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু জিরো ধরে আমি ক্যালকুলেশন করে ল্যামডার মান বের করে দেখাবো যে এটার মান বাস্তব, তাহলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? এইটা ক্লিয়ার কিনা এখন বলেন।
এখন ক্লিয়ার কিনা একটু বলেন, এখন ক্লিয়ার কিনা একটু বলেন। আমি কি এটা বোঝাতে পেরেছি? আপনারা যদি এটা এইভাবে না করেন সমস্যা নাই, আপনি নর্মালি আমরা যেভাবে এই যে স্বাভাবিক সমীকরণ দিয়ে সমাধান করি, স্বাভাবিক সমীকরণ দিয়ে সমাধান করে যদি আপনি মান দেখান এখানে, তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবাই রেসপন্স করেন। 263 জন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনারা একটু কথা বলেন না কেন? কথা না বলে তো লাইভ ক্লাস নিতে ভালো লাগে না, কথা বলেন। সবাই কথা বলেন। আবার প্লিজ কোন জায়গাটা আপনি বোঝেন না একটু আমাকে মেনশন করবেন। দেখেন আপনার বলেছে যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে যে ভুক্তিগুলো আছে এখানে কিন্তু জটিল ভুক্তি আছে। সো এইটার আপনি অবশ্যই অনুবন্ধী ম্যাট্রিক্স পাবেন, ঠিক আছে? ওইগুলোকে অনুবন্ধী ম্যাট্রিক্স মানে আই এর সামনে চিহ্ন জাস্ট চেঞ্জ করে দিবেন, তারপর একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে দিবেন, তাহলে আপনার আনসার চলে আসবে। ঠিক আছে, আমি আবারও একটু বুঝাই দিচ্ছি যেহেতু আপনারা বুঝতেছেন না। প্রথম বিষয়টা হচ্ছে যে আইগেন মান বাস্তব হবে কখন, যখন সেটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স হয়। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তার অনুবন্ধী ম্যাট্রিক্স এবং অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি ওই মূল ম্যাট্রিক্সটা হয় তখন সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্স, এটা আমরা অনুবন্ধী ম্যাট্রিক্স বের করব। অনুবন্ধী ম্যাট্রিক্স মানে যতগুলো আই আছে সবগুলো সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানে 1 প্লাস আই, 1 মাইনাস আই, 3 মাইনাস আই, 3 প্লাস আই, মাইনাস 2 আই, 2 আই, মানে এগুলো চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তারপর এইটার আমরা কি করব দেখেন, তারপরে এইটার আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে সারিটা কলাম হয়ে যাবে, কলামটা সারি হয়ে যাবে, দ্যাটস ইট। সো আমরা এই যে দেখেন কলাম আছে, এটা হয়ে গেল এখানে সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি। এখন দেখেন এই দুইটা একই জিনিস, দ্যাট মিন্স এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং আমরা বলতে পারি এটার আইগেন মান বাস্তব। আমি পিওর সিলেটি ভাই, ঠিক আছে, একেবারে পিওর সিলেটি। ওকে, আসি সামনে আগাই। আপনারা প্রশ্ন করবেন না যেহেতু, আর এখানে সময় নষ্ট না করি। দেখেন এইটা মেবি আপনারা লেখাটাই দেখতেছেন না, যেটা আমি বুঝতেছি। এটা কি লেখাকে দেখা যায়? এটা লেখাকে দেখা যায়? খুব বাজে অবস্থা এটার। আমিনুর রহমান, আপনি ভাই পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি, আমরা তো খুবই সাধারণ মানুষ। ঠিক আছে, লাস্ট লাইন, লাস্টে জাস্ট ওইটা লিখবেন যেহেতু এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবং আমরা জানি যে হার্মিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মান বাস্তব হয়, দ্যাট মিন্স এটার আইগেন মান বাস্তব। ঠিক আছে, আই ছাড়া অনুবন্ধী হবে না। তো অনুবন্ধী হতে হলে সেটা জটিল সংখ্যা থাকতে হবে, বাস্তব সংখ্যাটা অনুবন্ধী থাকে না। অনুবন্ধী জিনিসটি হচ্ছে জটিল সংখ্যার হয়। মনে করেন আপনি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই যদি একটা জটিল সংখ্যা হয়, তাহলে এটার অনুবন্ধী জটিল সংখ্যাকে আমরা জেড বার দ্বারা প্রকাশ করি এবং এটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। ক্লিয়ার? ক্লিয়ার? সব হিজিবিজি হিজিবিজি, কিছু না বলতে প্রশ্ন করবেন প্লিজ। পিওর সিলেটি ভাই, একেবারে মানে পিওর সিলেটি। ভাই বুলিয়ান অ্যালজেব্রার ক্লাস কবে দিবেন? বুলিয়ান অ্যালজেব্রা কোনটা ভাই? হ্যাঁ আমরা সব আলোচনা করবো, তো আমরা সম্পূর্ণ বই আলোচনা করবো, মাত্র এক চ্যাপ্টারের একটা বিষয় বুঝাইছি রে ভাই। এই লেখাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না? কিছু করার নাই, এইটাকে চেঞ্জ করা যাবে না, কারণ এটা আমার ওই যে ক্লাসের মধ্যে এরকমই ছিল, যার কারণে এই স্লাইড গুলো এরকমই রয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু বুঝি আমরা। দেখেন এখানে একটা রূপান্তর দেয়া আছে, যুগশ্রী রূপান্তর। এই যে টি একটা রূপান্তর এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়া আছে, এই যে টি হচ্ছে একটা রূপান্তর দেয়া আছে। এখানে টি সমান কি দেখা যাচ্ছে নাকি আমি লিখে দিব? দেখা যাচ্ছে তো, মোটামুটি চলবে, সমস্যা নেই। সিলেটি ভাষায় একটু কথা বলেন, সিলেটি ভাষায় কথা বলে কিছুই বুঝবেন না ভাই। ঠিক আছে, আসেন আমরা একটু বুঝি। তো প্রথমত আমরা এখানে লিখে নিলাম, দেখেন এই যে অংশটাকে টি সাজ দ্যাট আর কিউব টেন্ডস টু আর স্কয়ার, অর্থাৎ ত্রিমাত্রিক বাস্তব জগৎ থেকে দ্বিমাত্রিক বাস্তব জগতে টি হচ্ছে একটা রূপান্তর। এটা কি একটা রূপান্তর, এবং টি সমান এখানে দেয়া আছে 2x প্লাস ওয়াই প্লাস জেড, 3x প্লাস 2y প্লাস 4z, এবং এটা হচ্ছে যুগাশ্রয়ী রূপান্তর। এই জিনিসটা আপনাকে এখানে দেখাতে হবে। ঠিক আছে, এটা যে যুগাশ্রয়ী রূপান্তর, এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কোনো সুযোগ নাই ভাই, এটা পিডিএফ। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার টোটালি কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে দেখেন
আমরা একটা রূপান্তরকে কখন যুগাশ্রয়ী রূপান্তর বলতে পারি? যখন সেটা দুইটা কন্ডিশন সিদ্ধ করে। প্রথম কন্ডিশন হচ্ছে যে টি ইউ প্লাস বি সমান টি ইউ প্লাস টি ভি, এই হচ্ছে একটা কন্ডিশন। আর একটা হচ্ছে টি আলফা ইউ সমান আলফা টি ইউ। এই দুইটা কন্ডিশন যখন ফুলফিল করবে তখনই আমরা সেই রূপান্তরকে বলতে পারবো যুগাশ্রয়ী রূপান্তর। ঠিক আছে, তো এই দুইটা কন্ডিশনই আপনাকে ফুলফিল করে দেখাতে হবে যে এই দুইটা কন্ডিশনই এটা সিদ্ধ করে। যদি দুইটা কন্ডিশনই সিদ্ধ করে তখন সেটাকে আমরা বলবো যুগাশ্রয়ী রূপান্তর। ঠিক আছে, এটাকে আমরা বলবো যুগাশ্রয়ী রূপান্তর। এখন দেখেন, প্রথমত আমরা আমাদের যে রূপান্তরটা ছিল যে টি, এই টিটাকে আমরা প্রথমে লিখে দিলাম, যা ছিল জাস্ট আমরা লিখে দিলাম। এখন দেখেন, এখন আমরা এখানে এই যে ত্রিমাত্রিক বাস্তব জগতের দুইটা উপাদান নিলাম, ইউ এবং ভি, এবং ইউ সমান হচ্ছে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি, বি সমান হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি। এখন আমরা আপনার মনে প্রশ্ন আসবে যে এখানে যে ইউ সমান আমি তিনটা উপাদান নিব আর বি সমান আমি তিনটা উপাদান নিব, এই জিনিসটা আমি কিভাবে বুঝবো? দেখেন, আপনার টিতে যতগুলো চলক থাকবে আপনাকে এখানে ততগুলাই নিতে হবে। এখানে যদি জেড না থাকতো, মনে করেন এখানে দুইটা, তাহলে আমরা এখানেও দুইটা করে নিতাম। ঠিক আছে, ওকে। এখন আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে টি ইউ প্লাস বি সমান টি ইউ প্লাস টি ভি, এই জিনিসটা দেখাবো। সো আপনি যদি ইউ প্লাস বি এর রূপান্তর বের করতে চান, টি দ্যাট মিনস ট্রান্সফর্ম, রূপান্তর বোঝানো হয়, এই টি দ্বারা রূপান্তর বোঝানো হয়। সো আপনি যদি ইউ প্লাস বি এর রূপান্তর বের করতে চান তাহলে সবার আগে আপনাকে ইউ এবং বি এর যোগফল বের করতে হবে। সো আমরা লিখবো ইউ প্লাস বি, তারপরে এই যে ইউ মান, তারপর হচ্ছে বি মান, প্রথমটার সাথে প্রথমটা যোগ কমা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ কমা, তৃতীয়টার সাথে তৃতীয়টা যোগ করে দিলাম। তাহলে আমরা ইউ প্লাস বি এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা রূপান্তর বের করব। এখন এই রূপান্তরটা বের করার জন্য আমাদের এই যে রূপান্তরটা দেয়া ছিল তার হেল্প নিতে হবে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে এক্স ওয়াই জেড আছে, দেখেন একটু লক্ষ্য করতে হবে বিষয়টা। এই অংশটাকে আমরা ধরে নিব এক্স, এই অংশটা হচ্ছে ওয়াই, এই অংশটা হচ্ছে জেড, এবং এই তিনটা মানকে এইটার সাথে কম্পেয়ার করতে হবে। আপনার যে রূপান্তর দিয়ে আছে সেটার সাথে তুলনা করতে হবে। তাহলে কি আছে দেখেন, 2x, তো এই যে 2 এই হচ্ছে x, প্লাস y এই হচ্ছে y, প্লাস z এই হচ্ছে z। ক্লিয়ার? মানে হচ্ছে এই যে ইউ প্লাস ভি আমরা লিখলাম, ওকে, ভেরি গুড, বাট এই উপাদানটাকে ধরবো আমরা x, এটাকে ধরবো y, এটাকে ধরবো আমরা z, ধরে আমরা এইটার সাথে কম্পেয়ার করে জাস্ট মান বসাবো। তারপরে কি আছে দেখেন, 3x, এই যে 3x, 2y, ওই যে 2y, আর একটা হচ্ছে 4z, এই যে 4z। এখন এই টোটাল অংশটাকে জাস্ট ক্যালকুলেশন করবেন, তাহলে আপনার আনসার মান মিলে যাবে। সরি, ওকে। তাহলে দেখেন এই যে এখানে মানগুলো লেখা হয়েছে, মানগুলো লেখার পরে আমরা কি করব? মানগুলো লেখার পরে হচ্ছে আমরা পরের পেজে যাব, এটাকে ক্যালকুলেশন করেন। এই দেখেন এটা কি ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করলে এরকম হবে, মানে সবগুলোকে জাস্ট যোগ বিয়োগ করে দিবেন, সবগুলোকে জাস্ট যোগ বিয়োগ করে দিবেন, কাজ শেষ, কাজ শেষ। সো আমরা এখান থেকে কি বের করেছি? আমরা এখান থেকে টি ইউ প্লাস ভি এর মান বের করেছি। ঠিক আছে, এখন আপনাকে দেখাতে হবে যে টি ইউ প্লাস ভি সমান হচ্ছে টি ইউ প্লাস টি ভি। সো আমরা যেহেতু টি ইউ প্লাস ভি এর মান বের করেছি, এখন আমরা টি ইউ এবং টি ভি এই দুইটার মান আমরা আলাদা আলাদা ভাবে বের করব, তারপর দুইটাকে আমরা যোগ করে দিব। ঠিক আছে, তারপর দুইটাকে আমরা যোগ করে দিব। সো দেখেন আমরা প্রথমে টি ইউ বের করব। কি বের করব? টি ইউ। সো আমরা লিখলাম টি ইউ, এই অংশটা হচ্ছে ইউ এর মান। সো আমাদের যে রূপান্তরটা ছিল, কি ছিল রূপান্তরটা? আমাদের কি ছিল? 2x প্লাস ওয়াই প্লাস জেড, আর কি ছিল? 3x প্লাস 2y প্লাস 4z। এইটা কিন্তু আমাদের রূপান্তর ছিল, ওইটার সাথে কম্পেয়ার করতে হবে। সো দেখেন এখানে এইটা হচ্ছে x, এইটা হচ্ছে y, আর এটা হচ্ছে z। তাহলে মিলান 2x হয়ে যাবে 2u1 প্লাস y প্লাস z, অর্থাৎ y u2 প্লাস u3। তারপর হচ্ছে 3x প্লাস 2y, তার মানে 3x, x মানে হচ্ছে u1 প্লাস 2y, তাহলে 2y, y সমান হচ্ছে u2 প্লাস হচ্ছে 4z, সো 4 আর z বলতে হচ্ছে u3। মানে আমি একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেম প্রসেসে টি বি এর মানও বের করবেন। সো বি এর মান বসালেন, তো এখানে এটাকে এটার সাথে কম্পেয়ার করেন, এটা x, এটা y, এটা z, এই অংশ পেয়ে যাবেন। এখন এই যে মান বের করলেন আর এই যে মান বের করলেন, দুইটাকে জাস্ট যোগ করে দিবেন, তাহলে আপনার কাজ কিন্তু শেষ। এই দুইটাকে যোগ করে দিলে আপনার কাজ শেষ। তাহলে দেখেন যোগটা কিভাবে হবে? আমরা প্রথমে লিখবো টি ইউ প্লাস টি ভি,
এই প্রথম অংশের সাথে প্রথম অংশের যোগ, দেখেন এই অংশের সাথে এই অংশের যোগ, এ কমা কমা, সো এখানে কমা, দ্বিতীয় অংশের সাথে দ্বিতীয় অংশের যোগ। এখন যোগ করে আপনি যা পাবেন তাই হচ্ছে আনসার। এখন দেখেন এই যে আপনি পেলেন, আপনি যোগ করলে যা পেলেন সেটাই হচ্ছে আপনার আনসার। দেখেন দেখেন এই যে যোগ করার পর এই যে টোটাল অংশটা পেলেন, এটা হচ্ছে আমাদের টি ইউ এর মান, সামনে আপনি মিলিয়ে দেখতে পারেন। আর এই যে টোটাল অংশটা পেলেন, তো দেখাই আপনাদেরকে, টি ইউ প্লাস টিভি। দেখেন এই যে অংশটা এটাকে নেওয়া হয়েছে পেছনে, আর এই যে টোটাল অংশটা হচ্ছে টি ইউ প্লাস ভি এর মান। ঠিক আছে, তার মানে এই অংশ সমান যেহেতু এই অংশ হয়েছে, তার মানে আমাদের প্রথম যে কন্ডিশনটা ছিল যে টি ইউ প্লাস ভি সমান টি ইউ প্লাস টিভি, এই কন্ডিশনটা কিন্তু এটা ফুলফিল করেছে। সো আমাদের প্রথম কন্ডিশন ক্লিয়ার। এখন আপনাকে দেখতে হবে যে দ্বিতীয় কন্ডিশনটা সিদ্ধ করে কিনা। তো দ্বিতীয় কন্ডিশনটা কি ছিল, টি আলফা ইউ। সো টি লিখলাম আমরা আলফা ইউ। দেখেন আলফা ইউ, ইউ বলতে কত, ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি। সো এটা হয়ে যাবে টি, এই যে টি তো টি এর জায়গাতে একটা আলফা ইউ ওয়ান, আলফা ইউ টু, আলফা ইউ থ্রি। এই আলফাটা হচ্ছে একটা ভেক্টর ফিল্ডের এলিমেন্ট, অর্থাৎ স্কেলার। এখন দেখেন সেম প্রসেস আগে যা ছিল, এটাকে ধরবো আমরা এক্স এর সাথে তুলনা করব, এটাকে আমরা ওয়াই এর সাথে তুলনা করব, এটাকে আমরা জেড এর সাথে তুলনা করব, করে আপনার যে সমীকরণটা ছিল কি ছিল আমাদের, 2x প্লাস ওয়াই প্লাস জেড, আর একটা কি ছিল 3x প্লাস 2y প্লাস 4z, এটার সাথে তুলনা করেন, করে জাস্ট মানগুলোকে বসিয়ে দেন। এই যে দেখেন 2x প্লাস ওয়াই প্লাস জেড, তারপর 3x, এই যে 3x, x 2y 4z। তারপরে কি করতে হবে, সবগুলো থেকে আলফাটাকে বাইরে নিয়ে আসতে হবে, সবগুলো থেকে আলফাটাকে জাস্ট বাইরে নিয়ে আসতে হবে, যে বাইরে নিয়ে আসলাম। তাহলে এই অংশ আর এই অংশটাকে আমরা একসাথে বলতে পারি টি ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি। ঠিক আছে, ট্রান্সফারের সাথে তুলনা করে, এই যে দেখেন এইটা সমান কি ছিল আমাদের, এইটা সমান ছিল আমাদের 2xy z। মিলান 2x প্লাস ওয়াই প্লাস জেড, এই যে 2u1 প্লাস u2 প্লাস u3, 3x প্লাস 2y প্লাস 4z। সো এই টোটাল অংশ সমান যদি টি এক্স ওয়াই জেড হয়, তাহলে এই টোটাল অংশ সমান হবে টি ইউ বি, ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি। আর ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি মানে হচ্ছে ইউ। দেখেন আমরা কি ধরেছিলাম, আমরা ইউ সমান ধরেছিলাম ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি। সো আমরা কি পেলাম, সো আমরা পেলাম এই অংশ সমান এই অংশ। সো আমাদের যে দ্বিতীয় কন্ডিশনটা ছিল, সেই দ্বিতীয় কন্ডিশনটা এটা সিদ্ধ করেছে। সো আমরা বলতে পারি টিটা হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তর। ক্লিয়ার কিনা বলেন? ঘুম পেলে ঘুমিয়ে যান, গুড নাইট। টি ইউ প্লাস বি কি খেয়াল করেন নাই? এটা ক্লিয়ার কিনা বলেন, না বুঝলে প্রশ্ন করবেন। স্টুডেন্ট তো কমে যাচ্ছে, মাত্র 2টা প্রশ্ন দেখালাম, এতগুলো প্রশ্ন আপনাদের কাছে দেখানোর কথা, মাত্র 2টা প্রশ্ন দেখালাম, এই অবস্থা। ক্লিয়ার কিনা বলেন, কথা বলেন। আপনার যদি ক্লিয়ার না হয় তাহলে তো সামনে গিয়ে লাভ নাই। রেকর্ড ক্লাস কি থাকবে? হ্যাঁ রেকর্ড ক্লাস থাকবে, বাট আপনারা লাইভ ক্লাস না করলে পুরো হাই কোয়ালিটির ভিডিও পাবেন না, সমস্যা তো হচ্ছে এখানে। কোনো রেস্টের দরকার নেই, পরীক্ষার আগে কোনো রেস্টের দরকার নাই, একেবারে ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, দেখেন আমি আসলে চাইলেও আপনাদেরকে একেবারে লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড এখানে বুঝিয়ে দেওয়া সম্ভব না, কারণ এটা ওয়ান শট ক্লাস, এখানে ওয়ান শটই হবে শুধু। পূর্ব ধারণা না থাকলে এই ক্লাসগুলো করা যাবে না ভাই। এই লাইনগুলো একটু লিখে নেবেন লাস্টে, যে শর্তগুলো সিদ্ধ করেছে, সো এটা হচ্ছে যুগশ্রী রূপান্তর। আসেন সহজ একটা প্রশ্ন সলভ করি। ওকে দেখেন, এখান থেকে আমরা 2-3টা প্রশ্ন সলভ করতে পারি। ওকে সো দেখেন আমরা এখান থেকে আর 2-3টা প্রশ্ন, এখান থেকে আমরা বেশ কিছু বিষয় আগে একটু বুঝবো। দেখেন এখানে আমাদের কিছু ভেক্টর, একটা ভেক্টর সেট দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে এই ভেক্টর সেটটা হচ্ছে আর কিউবের ভিত্তি। লক্ষ্য করি এই ভেক্টর সেটটা হচ্ছে আর কিউবের ভিত্তি। একটু বুঝি এখান থেকে আপনার কি কি প্রশ্ন আসতে পারে। প্রথমত প্রশ্ন আসতে পারে যে ইহা যোগাশ্রয়ী নির্ভরশীল নাকি অনির্ভরশীল, অর্থাৎ নির্ভরশীলতা যাচাই, নির্ভরশীলতা যাচাই করো।
মনে করেন এই প্রশ্নটা পরীক্ষাতে আসলো। একটা কথা আমি আপনাদেরকে বলি, এই আজকের ক্লাসে আমি কিন্তু খুঁটিনাটি বিষয়গুলো আমি আপনাদেরকে বলতেছি, যে প্রশ্নগুলো পরিবর্তন করে আসলেও কিভাবে পরিবর্তন হতে পারে। সরাসরি কিন্তু পরীক্ষাতে প্রশ্ন নাও আসতে পারে। যেমন এখানে বলছে যে এটা প্রমাণ করার জন্য যেটা আর কিউবের ভিত্তি, কিন্তু এইটা না দিয়ে বলে দিল যে এটা যুগাশ্রয়ের রূপান্তর কিনা। এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? সো যুগাশ্রয়ের নির্ভরশীলতা যাচাই করো, এর মানে হচ্ছে এইটা যুগাশ্রয়ী নির্ভরশীল নাকি অনির্ভরশীল। এখানে দুইটা বিষয় বোঝানো হয়, যে এইটা যুগাশ্রয়ী নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এটা যুগাশ্রয়ী নির্ভরশীল নাকি অনির্ভরশীল, এই দুইটা বিষয় আপনাকে এখান থেকে প্রুফ করতে হবে। তো দেখেন এটা একেবারেই সহজ একটা জিনিস। প্রথমত এখানে আমাদের যে ভেক্টর গুলো দেয়া আছে, এখানে তিনটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টর গুলোকে আমরা সারি চিন্তা করব, সারি। তাহলে দেখেন 1 1 0, এই যে দেখেন 1 1 0 1 -1 0 1 -1 0 1 1 2, এটাকে আমরা সারি ধরলাম। তারপর এখানে আমরা কি করব, আমাদের চেনা পরিচিত ইচালন আকার করব। কি করব, ইচালন আকার করব। এখন যদি আপনি ইচালন আকার না পারেন, ইয়ার সরি ভাই, ইচালন আকার করলাম, ইচালন আকার করার পরে আমরা এরকম একটা আকৃতি পেলাম। ইচালন আকার কি, দেখেন এই যে কর্ণটা, এটার নাম হচ্ছে মুখ্য কর্ণ। কি নাম এটার, মুখ্য কর্ণ। আপনাকে এই যে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের নিচের উপাদানগুলোকে শূন্য বানাতে হবে। শূন্য বানানোর জন্য যা যা প্রয়োজন সব আপনি এখানে করতে পারবেন। এই যে এখানে আমি যে বাম দিকে যে নোটগুলো করেছি, এইগুলো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ইচালন আকার করার পরে আপনাকে দেখতে হবে যে এখানে কোনো শূন্য সারি আছে কিনা। দেখেন শূন্য সারির মানে কি, দেখেন আমরা এই যে ইচালন আকার করলাম, করার পরে দেখেন এই সারির সবগুলো উপাদান কিন্তু শূন্য নয়, এই সারির সকল উপাদান কিন্তু শূন্য নয়, এই সারির সকল উপাদান কিন্তু শূন্য নয়। তার মানে এখানে যে তিনটে আছে, এই তিনটেই কি, এই তিনটেই হচ্ছে আপনার অশূন্য সারি, এই তিনটেই হচ্ছে আপনার অশূন্য সারি। তার মানে এখানে কোনো শূন্য সারি নাই। যদি কোনো শূন্য সারি না থাকে তাহলে হচ্ছে যুগাশ্রয়ী অনির্ভরশীল। এখন এই সেম প্রশ্নটা যদি আপনার পরীক্ষাতে দিয়ে বলতো যে এটার যুগাশ্রয়ী নির্ভরশীলতা যাচাই করো, তাহলে আমরা এখানে এসে এই লাইনটাই জাস্ট লিখতাম যে ইচালন আকারে কোনো শূন্য সারি নাই, দ্যাট মিনস এটা যুগাশ্রয়ী অনির্ভরশীল। আর যদি শূন্য সারি থাকতো, অর্থাৎ এইটাও যদি শূন্য হয়ে যেত, তখন সেটা শূন্য সারি, অর্থাৎ শূন্য সারি থাকলে সেটা যুগাশ্রয়ী নির্ভরশীল। আশা করি ক্লিয়ার। বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা, বলেন। ঘুম আসলে ঘুমাই যান, সমস্যা নাই। ক্লিয়ার কিনা বলেন, কথা বলেন, কথা বলেন। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেলে ঘুম দেন, সমস্যা নাই। দেখেন আমি চেষ্টা করতেছি কিছুটা হলেও বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ অনেকেই আছে এরা আসলে পারে না কিছু, তারা যাতে কিছু লাভ হয় আর কি, ঠিক আছে? এই শুনেন, আমার কথা শুনেন, যদি আপনারা 100 জনের নিচে চলে আসেন লাইভ থেকে, তাহলে লাইভ আমি কিন্তু শেষ করে দিব, ঠিক আছে? ক্লাস শেষ না করে লাইভ শেষ করে দিব। কোন কোন চ্যাপ্টার থেকে, সবগুলো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? কোনো চ্যাপ্টারকে বাদ দেওয়া যাবে না। লাইভে স্টুডেন্ট সংখ্যা যদি 100 জনের নিচে চলে আসেন, যখনই চলে আসবে তখনই লাইভ শেষ, ক্লাস শেষ। আর যদি লাইভে থাকেন তাহলে হচ্ছে শেষ পর্যন্ত করে দেখাবো। এই দেখেন কাহিনী কিন্তু এখনো শেষ হয় নাই, কাহিনী কিন্তু বাকি আছে। আপনাকে কিন্তু যুগাশ্রয়ের নির্ভরশীলতা অনির্ভরশীলতা বের করতে বলে নাই, আপনাকে বলেছে যে এটা আর কিউবের ভিত্তি, এই জিনিসটা প্রুফ করার জন্য, ঠিক আছে? এখন এর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যুগাশ্রয় অনির্ভরশীল লিখলাম। এখন দেখেন, এখন আমরা লিখলাম এক্স, এই যে প্রথম ভেক্টর, ওয়াই দ্বিতীয় ভেক্টর, জেড তৃতীয় ভেক্টর, সমান হচ্ছে এবিসি। এখানে এবিসি হচ্ছে ত্রিমাত্রিক বাস্তব জগতের তিনটা উপাদান আমরা ধরলাম। এখন এখানে ক্যালকুলেশন করেন, এই দুইটার সাথে এক্স গুণ করেন তাহলে এরকম, এগুলোর সাথে ওয়াই গুণ করেন, এগুলোর সাথে জেড গুণ করেন, এখানে এবিসি। তারপর যোগ করেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে দেখেন এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এই যে দেখেন 0 প্লাস মাইনাস 2z হয়ে গেল মাইনাস 2z। ডান দিকে এবিসি, এ হলো এবিসি। এখন আপনার একটাই কাজ, সেটা হচ্ছে এই যে এখান থেকে ক্যালকুলেশন করবেন, করে এক্স ওয়াই জেড এর মান বের করবেন, 1 নং সমীকরণে বসিয়ে দিবেন, কাহিনী শেষ, ঠিক আছে? সো এই যে আমরা মানগুলো বের করলাম, এখন দেখেন এই প্রথম অংশ সমান হচ্ছে এ, এই যে এ, দ্বিতীয় অংশ সমান হচ্ছে বি, তৃতীয় অংশ সমান হচ্ছে সি, ঠিক আছে? তারপরে এই যে আপনি এখান থেকে এবিসি বের করলেন, এই এবিসি থেকে আপনি পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে, এটার নাম কি জানেন আপনারা? এটার নাম হচ্ছে পশ্চাৎ প্রতিস্থাপন
পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতি মানে পেছনের দিক থেকে আমরা প্রতিস্থাপন করব, পেছনের দিক থেকে শুরু করব। দেখেন এখানে যে 3 নম্বর সমীকরণ সেটা কি -2z = c। সো এখান থেকে আমরা z এর মান খুব সহজেই বের করে ফেলতে পারি। এখন z এর মান যখন আমরা সহজে বের করে ফেলবো তখন এখানে তো y নাই, z নাই, বা অনেক সমীকরণে হয়তো আপনার z বলে কিছু থাকতেও পারে। যখন থাকবে তখন z এর মান এখানে বসলে আপনি y এর মান পাবেন। তো আপনি y এবং z এর মান এক নং মানে উপরের সমীকরণে বসালে আপনি x এর মান পাবেন। এই মানগুলা জাস্ট ওই 1 নং সমীকরণে বসিয়ে দিলেই আপনার কাহিনী শেষ। এই যে দেখেন পশ্চাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করবেন। আপনার এটা হচ্ছে 3 নং সমীকরণ থেকে বের করা হয়েছে, এটা 2 নং সমীকরণ থেকে বের করা হয়েছে, এবং এখান থেকে যে আপনি দুইটা মান পেয়েছেন এই যে z এবং y, ওইগুলো প্রথম সমীকরণে যদি বসিয়ে দেন, এই যে দেখেন প্রথম সমীকরণে যদি বসিয়ে দেন আপনি x এর মান পেয়ে যাবেন। এখন x y z এর মান প্রথম সমীকরণে বসিয়ে দিলে আপনার কাজ শেষ। এক্স ওয়াই জেড, এই যে আমরা জাস্ট 1 নং সমীকরণে বসিয়ে দিলে যা আসলো সেটাই আনসার, এবং জাস্ট আমরা লাইনটা লিখে দিব আপনার প্রশ্নের মধ্যে যা ছিল সেটা আর কিউবের ভিত্তি, মানে মান বসিয়ে দেওয়ার পরে যা পাবেন সেটা ঠিক আছে, তারপর আপনার প্রশ্ন অনুযায়ী জাস্ট লাইনটাকে বসাই দিবেন, কাহিনী শেষ। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? সবাই দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে? সবাই দ্রুত রেসপন্স করবেন, এইটা করবেন, ঠিক আছে? এই বর্ধিত করে অঙ্কটা করবেন। কিভাবে বর্ধিত করতে হয় এটা একটু করবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে হচ্ছে আপনার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে আর কিউবের ভিত্তিতে বর্ধিত করতে হবে। এই আর কিউব ভিত্তিতে বর্ধিত করতে হবে, এটা একটু দেখে যাবেন। তারপর আমরা একটু নিচে আসি। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে? আমি কিন্তু একটা প্লেলিস্ট সাজেস্ট করেছি, এখানে 4-5টা অঙ্ক আপলোড করা আছে, এগুলো খুবই গুরুত্ব দিয়ে করবেন, ঠিক আছে? আমি পেজে কিন্তু পোস্ট দিয়েছি, আপনারা ক্লাস শেষে দেখবেন ওইখানে 4-5টা ক্লাস দেওয়া আছে, এগুলো ভালো করে করবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ অঙ্ক করে দেওয়া আছে। তো এটা এখানে আমি বোঝাচ্ছি না আপনাদেরকে, অনেক বড় প্রশ্ন এটা, এগুলো পারবেন। দেখেন আসেন এইটার মধ্যে, হ্যাঁ এখানে আসেন, এটা পারেন? আর কিউবের ভিত্তি শুধু চাইলে কি আগেরটা করতে হবে? হ্যাঁ আগেরটার মতোই করবেন, আগেরটার মতোই করবেন, কোনো সমস্যা নাই। দেখেন এখানে ই হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ই ম্যাট্রিক্স কে এই এবিসি ম্যাট্রিক্সের যুগশ্রী সমাবেশ রূপে প্রকাশ করতে হবে। সাধারণত প্রতি বছর এই টাইপের একটা প্রশ্ন আসে। আচ্ছা এখানে কিছু কথা আমি বলি, আপনারা যারা আমাদের সাথে লাইভে আছেন আপনারা হয়তো নেক্সট পরীক্ষা দিয়ে আসার পরে বলবেন যে এই ক্লাস থেকে কিছুই পরীক্ষাতে আসে নাই। দেখেন ভাই আমি আপনাদেরকে যে নিয়মগুলো দেখাচ্ছি আপনারা শুধু নিয়মগুলোতে ফোকাস দিবেন, আপনারা সব প্রশ্ন পরীক্ষাতে আনসার করতে পারবেন। আর আপনি যদি এই এক্সপেকটেশন রাখেন যে আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো হুবহু পরীক্ষাতে আসবে, তাহলে উই আর সরি ভাই, আপনার কাজ করা দরকার নাই, ঠিক আছে? দেখেন এখানে কি বলেছে, যুগাশ্রয় নির্ভরশীলের ক্ষেত্রে হ্যাঁ একই নিয়ম, একই নিয়ম, ঠিক আছে, একই নিয়ম। সো এখানে আপনার ই ম্যাট্রিক্স, তো এখানে প্রথমে আমরা ই এ বি সি যা ছিল সব লিখে নিব, তারপর এই অংশটা আমরা একটু লিখবো। দেখেন ই সমান আলফা এ প্লাস বিটা বি প্লাস গামা সি। এখানে যে আলফা বিটা গামা এগুলো হচ্ছে স্কেলার। তারপরে এখানে জাস্ট মানগুলো বসিয়ে দিন, এই যে ই এর মান, আলফা এ এর মান, বিটা বি এর মান, গামা সি এর মান। তারপরে হিসাব করেন, এই যে এগুলো হয়তো আলফা গুণ করেন তাহলে আলফা আলফা আলফা, এটা 0 0 বিটা বিটা, এখানে গুণ করলে 2 গামা গামা। তারপর যোগ করেন আলফা প্লাস 0 প্লাস 0, দ্যাট মিনস আলফা, আলফা প্লাস 0 প্লাস 2 গামা হয়ে গেল আলফা প্লাস 2 গামা, আলফা প্লাস বিটা, এই যে আলফা প্লাস বিটা, 0 প্লাস বিটা মাইনাস গামা, দ্যাট মিনস বিটা গামা মাইনাস গামা। এখন এগুলোকে আলাদা আলাদা করে ফেলবেন, অর্থাৎ আলফা সমান 1, এই অংশ সমান এই অংশ, এই অংশ সমান এই অংশ, এই অংশ সমান এই অংশ করে মান বের করলে কাহিনী শেষ। এই যে এটাকে সমাধান করবেন, এখানে আমরা লিখলাম, লেখার পরে এগুলাকে আমরা ইচালনাকার পদ্ধতিতে সমাধান করব, সমাধান করে আমরা জাস্ট ভ্যালুগুলা বের করব। করার পরে দেখেন লাস্টে এখানে আমরা কি পেয়েছি, এখানে লাস্টে আমরা দেখেন এই যে সমীকরণটা এখান থেকে দেখেন এটাকে আমরা লিখতে পারি 0 = 4। 0 = 4 কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। সো এখানে আমরা এখানে লিখবো যে সুতরাং 0 = 4
সম্ভব নয়, সুতরাং ইহাকে যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। আপনারা এগুলো ফিল আপ করে নেবেন। জাস্ট এটা লিখবেন 0 = 4 এই সম্পর্কটি সত্য নয়, সো আমরা ইহাকে যুগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় না, বা এটাকে যুগাশ্রয়ী সমাবেশ রূপে আমরা প্রকাশ করতে পারি না। এবং মোটামুটি কনফার্ম ধরে নিতে পারেন যে এই টাইপের একটা প্রশ্ন এই বছর অবশ্যই পরীক্ষাতে আসবে। বলেন ক্লিয়ার কিনা? সব ক্ষেত্রে আলফা বিটা নিতে হবে, ঠিক আছে? সব ক্ষেত্রে আলফা বিটা নিতে হবে। ভিডিওটা দিলে এক্সামের আগে একটু রিভাইজ দিতে পারতাম, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ঠিক আছে? তবে কয়টা বাজবে আপলোড দিতে দিতে আমি সেটা জানি না, কারণ আপলোড দিতে অনেক সময় লাগে ভাই, অনেক সময়, মানে অনেক সময় লাগে। এই ক্লিয়ার কিনা বলেন? শর্ট কোয়েশ্চনের এই সাবজেক্টের কোনো সাজেশন দেওয়া সম্ভব না, কারণ এই সাবজেক্টের সাজেশন টাইপ করার মতো আমি আসলে সময় পাই নাই, তাইলে আমি অত সময় দিয়ে দিতাম পেজে, ঠিক আছে? এত সময় আমি দিয়ে দিতাম। দেখেন এইটাও সেম প্যাটার্নের অঙ্ক, এই যে দেখেন এইটাও সেম প্যাটার্নের অঙ্ক, এখানেও সেম বিষয় বলা হয়েছে। দেখেন এখানে ইউ একটা ভেক্টর, এই ইউ ভেক্টরকে u1 u2 u3 ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ প্রকাশ করার কথা বলা হয়েছে। আমরা আগের অঙ্কটা যেভাবে করেছি সেম প্যাটার্নে আমরা এই প্রশ্নটাও সমাধান করব, ঠিক আছে? দেখেন সেম প্রসেস, মানগুলো বসিয়ে দিলে কাহিনী শেষ। আসেন আমরা মোটামুটি ক্লাসের শেষের দিকে চলে এসেছি। এই যে নিয়ম, এই নিয়ম থেকে আপনারা 100% পরীক্ষাতে প্রশ্ন পাবেন। 100% কত মার্ক? 7 মার্ক। 100% 7 মার্ক, ঠিক আছে? উত্তরগুলো কিছু দেওয়া দরকার, কারণ এখানে অনেকেই পারে না কিছু, সো সমস্যা আসলে। এইটা পারেন আপনারা, এটা পরীক্ষাতে অবশ্যই আসবে, ঠিক আছে? এই নিয়মের একটা প্রশ্ন, বড় প্রশ্নতে 100% আসবে। 100% মানে 100%, ঠিক আছে? আচ্ছা শুরু করি এটা। দেখেন এখানে কি বলেছে, লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। ল্যামডা এবং মিউ, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ল্যামডা, একটা হচ্ছে কি মিউ। ল্যামডা এবং মিউ এর উপর এরূপ শর্ত নির্ণয় করো যেন নিম্নলিখিত সরল সমীকরণ মালার, এখানে তিনটা শর্ত। প্রথম শর্তটা বলেছে যে এটার অনন্য সমাধান থাকবে, ইউনিক সলিউশন থাকবে। তারপর বলেছে একাধিক সলিউশন থাকবে। তারপর বলেছে আদৌ কোনো সমাধান থাকবে কিনা। তিনটা বিষয়। প্রথমটা হচ্ছে যে এটার কখন এটার ইউনিক সলিউশন থাকবে বা অনন্য সমাধান থাকবে, কখন এটার একাধিক সমাধান থাকবে, আর কখন সেটার সমাধান থাকবে না। অথবা এটাকে এভাবে বলতে পারে যে কখন সমাধান থাকবে না, কখন সমাধান থাকবে না। আসেন একটু বুঝি। শ্রীচক্রার ভিত্তি 1, ঠিক আছে? ওকে, তো প্রথমত আমরা আমাদের যে সমীকরণ জোট আছে, আমরা সমীকরণ জোটটা লিখলাম। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি চালনাকার না পারেন তাহলে আপনি লিনিয়ারে কনফার্ম ফেল করবেন। কারণ চালনাকার না পারলে আপনি কোনো অধ্যায়ের কোনো প্রশ্নই আপনি ঠিকঠাক ভাবে আনসার করতে পারবেন না। সো ভালো রেজাল্টের জন্য চালনাকারের কোনো বিকল্প নাই, ঠিক আছে? সো আমরা প্রথমত আমরা সমীকরণটা লিখলাম, তারপর এটাকে জাস্ট আমরা চালনাকার পদ্ধতিতে সমাধান করব, ঠিক আছে? আপনারা যদি চালনাকার না বুঝেন, আমি চালনাকারের একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ভালো করে দেখবেন ভিডিওটা, ঠিক আছে? সো আমরা এটাকে জাস্ট চালনাকারে সমাধান করলাম, জাস্ট সমাধান, আর কিছু না। এখানে এগুলো জাস্ট চালনাকার। এখন দেখেন এই জায়গাটা আমরা একটু বুঝি যে এখানে কি বলেছে এবং আমাদের কি করতে হবে। আমরা প্রথমে বের করব যে কখন সেটার একাধিক সমাধান থাকে। আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। চালনাকার করার পরে আপনার যে স্ট্রাকচারটা হবে, যেমন দেখেন এখানে বাম দিকে একটা অংশ, এখানে দুইটা পার্ট, এখানে হচ্ছে তিনটা পার্ট, ঠিক আছে? সো প্রথমত হচ্ছে যে কখন এটার একাধিক সমাধান থাকবে, যখন চলক সংখ্যা সমীকরণ সংখ্যা থেকে বেশি হবে। দেখেন এখানে চলক কয়টা? এখানে চলক হচ্ছে তিনটা, এক্স ওয়াই জেড। এখানে চলক কয়টা? তিনটা। ওকে, সমীকরণ কয়টা? তিনটা। সো যখন চলক সংখ্যা সমীকরণ সংখ্যা থেকে বেশি হবে তখন সেটার একাধিক সমাধান থাকবে। সো চলক সংখ্যা যদি আমরা সমীকরণ সংখ্যা থেকে বেশি করতে চাই তাহলে এইটাকে বাদ দিতে হবে, এই সমীকরণটাকে কি করতে হবে?
বাদ দিতে হবে। সো এই সমীকরণটা বাদ দিতে হলে আপনার এখানে আছে ল্যামডা মাইনাস 8 আর এখানে আছে মিউ মাইনাস 8। এখন যদি আমি এই ল্যামডার জায়গাতে 8 ধরি আর মিউ এর জায়গাতে যদি আমি এখানে 8 ধরি, তাহলে দেখেন খুব সহজেই কিন্তু এটা 0 হয়ে যাচ্ছে। তো এটা যদি 0 হয়ে যায়, সব সম্পূর্ণ বামপক্ষ হয়ে যাবে 0। এখানে যদি আমি 8 বসাই, তাহলে 8 থেকে 8 কে বিয়োগ করলে 0। সহজ বিষয় হচ্ছে আমি যদি এখানে 8 বসাই, এখানে যদি 8 বসাই, তার মানে এখানে আমরা কি করেছি, মিউ সমান 8, ল্যামডা সমান 8। তাহলে বাম পক্ষ 0, ডান পক্ষ 0। সো এই টোটাল সমীকরণটা কি হয়ে যাবে, তখন বাদ হয়ে যাবে। তার মানে যখন আমরা মিউ সমান 8, ল্যামডা সমান 8 নিব, তখন তিনটা চলকের দুইটা সমীকরণ পাবো, অর্থাৎ চলক সংখ্যা সমীকরণ সংখ্যা থেকে বেশি হবে, তখন এইটার একাধিক সমাধান পাওয়া যাবে। দেখেন এই জিনিসটা এখানে বলা হয়েছে। দেখেন এইটাই জাস্ট এখানে বলা হয়েছে, আপনারা এগুলো একটু লেখাগুলো দেখে নিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কখন একক সমাধান থাকবে, কখন একক সমাধান থাকবে, যখন চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান থাকবে, অর্থাৎ কোনো কিছুকে বাদ দেয়া যাবে না। তাহলে দেখেন এখানে যে আপনার ল্যামডা মাইনাস 8 আছে, এখানে মিউ মাইনাস 8 আছে। এখন আপনি ল্যামডার সমান অবশ্যই 8 নিতে পারবেন না, কারণ 8 নিলে এটা 0 হয়ে যাবে। আবার আপনি মিউ সমান কি নিতে পারবেন না, মিউ সমান আপনি 8 নিতে পারবেন না। তার মানে আপনি ল্যামডা সমান 8 নিতে পারবেন না, মিউ সমান 8 নিতে পারবেন না। এই দুইটা যদি না নেন, তাহলে এই দুইটা না নেওয়ার জন্য এখানে চলক সংখ্যা 3টা, সমীকরণ সংখ্যা হবে 3টা, অর্থাৎ চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয়ে যাবে, তখন এইটার ইউনিক সলিউশন থাকবে। অর্থাৎ যখন ল্যামডা নট ইকুয়াল -8 এবং মিউ নট ইকুয়াল 8, তখন এইটার ইউনিক সলিউশন থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে কখন এটার সমাধান থাকবে কিনা, বা এটার আদৌ কোনো সমাধান থাকবে কিনা। দেখেন যদি আপনি কোনো অপ্রাসঙ্গিক শর্ত যদি আপনার তৈরি হয়ে যায়, যেই শর্তটা আসলে এক্সিস্ট করে না, যেমন আমি যদি এখানে ল্যামডা সমান 8 ধরি, তাহলে বিষয়টা কি হবে, 2 ইন্টু এখানে 8 ধরলে এটা হয়ে যাবে 0 ইন্টু জেড সমান 2 মিউ মাইনাস 8। তাহলে এটা হয়ে গেল 0 ইকুয়াল টু 2 মিউ মাইনাস 8। তাহলে আমরা এটাকে বলতে পারি যে 2 ইকুয়াল টু হচ্ছে মিউ মাইনাস 8। এটা কি কখনো সম্ভব? না, এটা কখনো সম্ভব না, কারণ 0 এবং এই দুইটা এটা কখনোই সমান হবে না। তার মানে এটা কোনো যুক্তিসঙ্গত শর্ত নয়। সো যদি এরকম কোন স্ট্রাকচার তৈরি হয়, যেমন আমরা আগে একটু আগে একটা এরকম একটা সমীকরণ বের করেছিলাম, মনে আছে যে 0 ইকুয়াল টু 4, এটা কি সম্ভব? না, সম্ভব না। তো যদি এটা সমান না হয়, তখন কি হয়ে যাবে, এইটার কোনো সমাধান থাকবে না। এখন আমরা এই লাইনগুলো একটু দেখি। দেখেন সমীকরণ ও চলক সংখ্যা যদি সমান হয়, তাহলে কি হবে, এটা একক সমাধান থাকবে। কি হয়ে যাবে, একক সমাধান থাকবে। অর্থাৎ এইটা যদি নট ইকুয়াল 0 হয়, এই অংশটা নট ইকুয়াল হয়, এবং এটা যদি নট ইকুয়াল 8 হয়, তাহলে এটার একক সলিউশন থাকবে। আর যদি ইচালন আকারের চলক সংখ্যা সমীকরণ সংখ্যা বেশি হয়, তাহলে সেটার একাধিক সমাধান থাকবে, তাহলে সেটার একাধিক সমাধান থাকবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কখন সমাধান থাকবে না, যখন ল্যামডা ইকুয়াল টু 8 হয়ে যাবে। তবে এখানে মনে রাখতে হবে যে মিউ নট ইকুয়াল 8, এখানে মনে রাখতে হবে আপনার ল্যামডা সমান 8, কিন্তু মিউ কিন্তু 8 হতে পারবে না, কারণ মিউ যদি 8 হয়ে যায়, তাহলে লাস্টের সমীকরণটা বাদ হয়ে যাবে, তখন এটার একাধিক সমাধান হয়ে যাবে। সো একটা পার্ট, অর্থাৎ যে কোনো একটা পার্টের মান সমান হবে, মানে ধরবো, আর একটা পার্টের মান আমরা ধরবো না। যেমন এখানে আমরা এইটা সমান ধরেছি 8, বাট এটা কিন্তু 8 নয়। যদি এরকম হয়, তাহলে এটার কোনো সমাধান থাকবে না, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলেন। এই নিয়ম থেকে আপনারা 100% 7 মার্কস পাবেন, 100% 7 মার্কস পাবেন। দেখেন ক্লিয়ার কিনা বলেন। ক বিভাগের সাজেশন দেওয়া এই সাবজেক্টের দেব না, কারণ হচ্ছে এইটা সাজেশন গুলো টাইপ করা হয় নাই, ঠিক আছে। এটা সাজেশন টাইপ করা হয় নাই। ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 100-র কাছাকাছি নেমে আসছে, 100 যখনই চলে আসবে তখনই ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। ক্লিয়ার। তিনটা শর্ত আমরা মনে রাখবো, ঠিক আছে, তিনটা শর্ত আমরা মনে রাখবো। যদি চলক সংখ্যা, দেখেন সহজ ভাবে বলি আপনাকে, যদি আপনার চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা সমান হয়, তাহলে এটার একক সমাধান থাকবে, তখন সেটার একক সমাধান থাকবে। যদি চলক সংখ্যা আপনার সমীকরণ সংখ্যা থেকে বেশি হয়, তখন সেটার একাধিক সমাধান থাকবে।
আর যদি কোনো মানে অপ্রাসঙ্গিক শর্ত থাকে, অপ্রাসঙ্গিক শর্ত থাকে, অপ্রাসঙ্গিক শর্ত থাকে, তখন সেটার কোনো সমাধান থাকবে না, তখন সেটার সমাধান নেই। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন তো? অপ্রাসঙ্গিক শর্ত বোঝেন তো? 0 = 4, 0 = something, 0 = something, এটা অবশ্যই অপ্রাসঙ্গিক শর্ত। 0 = 9 অপ্রাসঙ্গিক শর্ত। 0 = যদি সুদীপ্ত হয়, এটা অপ্রাসঙ্গিক শর্ত। ঠিক আছে, এগুলোর কিন্তু কোনো সমাধান থাকে না। ক বিভাগের ক্ষেত্রে বিগত 5 থেকে 6 বছর ভালো করে পড়বেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আদাব স্যার। হ্যাঁ আদাব স্যার, লাইভ ক্লাসও আছে স্যার, ক্লাস শেষ করে ফোন দিলাম। ওকে, আই হোপ ক্লিয়ার। ক্লিয়ার না হলেও আসলে আর ক্লিয়ার করা সম্ভব না। এখানে আরো একটা প্রশ্ন আছে, আশা করা যায় 2টা থেকে 1টা আসবে, বাট আপনারা একটু দেখে যাবেন এগুলা ভালো করে। এই অধ্যায়ের প্রশ্নগুলা পারেন আপনারা? এগুলো বুঝাই দেবো নাকি পারবেন বলেন তো? যদি পারেন তাহলে আর বলবো না, শেষ করে দেবো এখানে। পারবেন এগুলা? এইখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন আপনার 2টা ভেক্টর, ইউ ভেক্টরের সাথে বি ভেক্টরের বিয়োগ আসতে পারে, ইউ এর সাথে বি এর যোগ আসতে পারে, ইউ এর সাথে বি এর ডট গুণন আসতে পারে, বি এর সাথে ইউ এর ডট গুণন আসতে পারে। এগুলা আলাদা আলাদা বিষয়। ঠিক আছে, এগুলো পারেন আপনারা? একটু রেসপন্স করেন তো, এগুলো পারেন? এগুলো পারেন কিনা একটু রেসপন্স করেন প্লিজ। আমার কোনো সমাধান নাই, একটা দেখাই দেন। এগুলো খুবই সহজ অঙ্ক, আসলে অনেক ইজি অঙ্ক এগুলা, মানে খুবই মজার অঙ্ক। মানে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসলে মিস হয় না। দেখেন, ইউ এবং বি 2টা ভেক্টর, এই 2টাকে গুণ করবেন। গুণ করার সময় জাস্ট মনে রাখবেন, দ্বিতীয় যে ভেক্টরটা থাকবে সেটা কিন্তু তার অনুবন্ধী জটিল সংখ্যা আকারে বসবে। 3 - 2i টা হয়ে যাবে, 3 - 2i টা হয়ে যাবে 3 + 2i, তারপর হচ্ছে 2 - i, 4 + i টা হয়ে যাবে 4 - i, তারপর গুণ করবেন। আর গুণ করার সময় মনে রাখবেন i² = -1। ঠিক আছে, জটিল সংখ্যার মধ্যে এগুলো পড়ে আসছেন। সেম প্রসেসে বি এর সাথে ইউ এর ডট গুণন করবেন, জাস্ট ক্যালকুলেশন করে মানগুলো বের করে দিবেন। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করে মানগুলোকে বসাই দিবেন। ওকে, তারপর দেখেন এই এই জিনিসটা একটু দেখি আমরা। আপনার মনে রাখতে হবে যে ইউ এবং ভি, এইটার নর্ম, এইটার নর্ম একটু বুঝি আমরা, এইটার নর্ম, এইটা যে কথা, ডবল ভার্টিক্যাল বার অফ ইউ মাইনাস বি একই কথা। ঠিক আছে, পরীক্ষার সাথে যদি ডি দিয়ে আসে তাহলেও এই ইউ এবং বি এর নর্ম বোঝানো হয়, আর যদি ডবল ভার্টিক্যাল বার অফ ইউ মাইনাস বি বলে তাহলে এটা দ্বারা একই জিনিস বোঝানো হয়। মানে এইটা এবং এইটা একই বিষয়, সো পরীক্ষাতে যাই আসে না কেন কনফিউজ হওয়া যাবে না। এবং এটা সূত্র হচ্ছে, এই যে ভেতরে যা আছে এটাকে 2বার জাস্ট গুণ করে দিবেন। এখন এই 2টা গুণকে আপনি আলাদা আলাদা ভাবে করবেন। আগে ইউ থেকে বি এর বিয়োগ করবেন, মানে বিয়োগ করার পর আপনি জাস্ট এই 2টাকে গুণ করে দিবেন। গুণ করার সময় জাস্ট মনে রাখবেন, পরের যে ম্যাট্রিক মানে ভেক্টরটা থাকবে সেইটা পরের যে জটিল সংখ্যা থাকবে, জটিল সংখ্যা কিন্তু এইটা তার অনুবন্ধী জটিল সংখ্যা আকারে বসবে, অর্থাৎ আই এর সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে বসবে। ক্যালকুলেশন করে যা আসবে সেটা জাস্ট এখানে বসিয়ে দিলেই, রুটের ভিতর বসিয়ে দিলেই আপনার আনসার চলে আসবে। ঠিক আছে, রুটের ভিতর বসিয়ে দিলে আপনার আনসার চলে আসবে। যে দেখেন এখানে 21 বের হয়েছে, এখানে 21 বের হয়েছে, সো এখানে 21 বসিয়ে দিলে তার মানে হচ্ছে আমরা বলতে পারি ডি ইউ ডট বি, দ্যাট মিন্স ডবল ভার্টিক্যাল বার অফ ইউ মাইনাস বি, এইটা সমান হচ্ছে √21। ঠিক আছে, 127 জনে চলে আসছে স্টুডেন্ট, বলে আমাদের ক্লাস করার ইচ্ছা নাই। আসেন একটু এই চালনাকার দেখি, আমরা শেষের দিকে চলে আসছি, আর 1-2টা হয়তো বা এখানে আছে। এই চালনাকার এটা পারেন? এই চালনাকার না পারলে আপনার জীবন যৌবন সব শেষ। গণিতে পড়ে যদি এই চালনাকার না পারেন তাহলে এর থেকে দুঃখের বিষয় এই জীবনে কিছু হতে পারে না। এগুলো পারেন? এই চালনাকার কি পারেন আপনারা?
দেখেন আপনি ইচালনাকার করার পরে যতগুলো অশূন্য সারি থাকবে সেটি হচ্ছে র্যাঙ্ক। যেমন দেখেন এটা একটা অশূন্য সারি, এটা একটা অশূন্য সারি, এটা একটা অশূন্য সারি, তার মানে এইটার র্যাঙ্ক হচ্ছে কত? 3। র্যাঙ্ক হচ্ছে 3। ঠিক আছে, র্যাঙ্ক হচ্ছে 3। সো এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে আপনাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যেটাকে ইচালন আকারে সংকুচিত করো, অথবা এটার র্যাঙ্ক কত। র্যাঙ্ক বললে আপনাকে ইচালন আকারে সমাধান করতে হবে, করে দেখতে হবে যে কতগুলো অশূন্য সারি আছে, যতগুলো অশূন্য সারি থাকবে সেটি হচ্ছে তার র্যাঙ্ক। ঠিক আছে, এগুলো আপনারা পারবেন, না পারলে মাইর দেওয়া দরকার। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। র্যাঙ্ক নির্ণয়, র্যাঙ্ক নির্ণয় তো পারেন আপনারা। ক্রেমার পদ্ধতি, আচ্ছা ক্রেমার পদ্ধতি পারেন? ক্রেমার পদ্ধতি এগুলো ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন তো। আমরা শেষের দিকে চলে আসছি, ঠিক আছে, শেষের দিকে চলে আসছি। ক্রেমার পদ্ধতি আপনারা পারেন? ক্রেমার পদ্ধতি সাধারণত পরীক্ষাতে আসে না, বাট এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষাতে। ক্রেমারের পদ্ধতির সাহায্যে সমীকরণ জোটের সমাধান একটু বলেন, যদি একেবারে সহজ প্রশ্ন পারলে আমরা নেক্সটে চলে যাব, অলমোস্ট শেষ। যদি বলে মেট্রো কত, এটাকে মেট্রো কি ভাই? আমি বুঝিনি আপনার প্রশ্ন। সবাই পারেন, ভেরি গুড। সবাই পারলে তো আর আসলে দরকার নাই, তাই না? আচ্ছা আমি ধরে নিলাম আপনারা পারেন, ঠিক আছে, মেবি শেষ, মেবি শেষ। ম্যাট্রিক্স গুলো একটু দেখে যাবেন, ঠিক আছে, ম্যাট্রিক্সের অঙ্কগুলো একটু দেখে যাবেন। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু প্রশ্ন করেন। আপনাদের কার কি প্রশ্ন আছে একটু প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব, তারপর আমি শেষ করে দিব, ঠিক আছে। কি বুঝাই দিব? আপনাদের যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমার দেখানোর কথা ছিল সব আমার দেখানো শেষ, সব দেখানো শেষ। এখন আপনারা আমাকে একটু বলবেন যে আপনাদের কার কি কি প্রশ্ন আছে, আপনাদের কার কি কি প্রশ্ন আছে বলবেন। 60-এর মধ্যে যদি আপনি মনে করেন 50+ যদি পান তাহলে হচ্ছে সেফ জোন। 45 পেলে আপনি এ প্লাস পাবেন না, কারণ আপনাকে ইন কোর্সে 15 নাও দিতে পারেন। সো 50+ যদি পান তাহলে সেটাকে আমরা সেফ জোন হিসেবে চিন্তা করতে পারি। ল্যাগ্রাঞ্জের ম্যাথ গুলো আরেকবার, ল্যাগ্রাঞ্জের ম্যাথ কোনগুলা ভাই? লিনিয়ার অ্যালজেব্রাতে ল্যাগ্রাঞ্জের ম্যাথ আছে? ল্যাপ্লাস পদ্ধতি কি ইম্পর্টেন্ট? ল্যাপ্লাস পদ্ধতি ডেফিনেটলি ইম্পর্টেন্ট, মানে বলেন কি ভাই, এই বছর ল্যাপ্লাস থেকে প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই আসবে। ল্যাপ্লাস পদ্ধতি এই বছর অবশ্যই আসবে, ঠিক আছে। ল্যাপ্লাস পদ্ধতির অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে গিয়ে দেখে দিবেন, ঠিক আছে। এইটা অবশ্যই আপনাকে দেখতে হবে ভাই, এটাকে যদি আমি মানে কি দেবো এটাকে, দাঁড়ান দেখে দেওয়ার মতো কি আছে, কিছুই তো নাই, কিভাবে দিব? চমলক্ষ টাইপের কিছু একটা দিতে চাচ্ছিলাম কিন্তু নাই তো কিছু, এখান থেকে মেবি আছে। যাই পাচ্ছি না, আমি যা চাচ্ছি সেটা পাচ্ছি না। সারি জগৎ কলাম জগতের অঙ্কগুলো একটু বুঝাই দেন। আচ্ছা এই যে আপনি যে ইচালনাকার গুলা করবেন, ইচালনাকারে আপনাকে মেনশন করে দিতে পারে যে সারি ইচালনাকার, কলাম ইচালনাকার, এগুলো আপনাকে মেনশন করে দিতে পারে। যদি মেনশন করে দেয় তাহলে সেই অনুযায়ী হচ্ছে আপনি সমাধান করবেন, ঠিক আছে। আর কার কি প্রশ্ন আছে? স্টুডেন্ট অলমোস্ট 100-তে নেমে আসছে। নির্ণায়কের প্রমাণ বা মানগুলা কেমন ইম্পর্টেন্ট? অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই সাজেশন দেখবেন, ঠিক আছে। আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন নাই?
আপনাদের এই আজকের ক্লাস করানোর জন্য আমার সব কাজ বাদ দিয়েছে, একেবারে এত যেন আমার সন্ধ্যার পরে যত কাজ ছিল, আমার আরো ক্লাস ছিল, ওইগুলোকে বাদ দিয়েছে দিয়ে আপনাদের এই ক্লাস আমি রেডি করেছি। ল্যাপ্লাসের ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তো। আমি এতক্ষণ কি বললাম আপনাদের রে ভাই। এই দেখেন আপনারা কিভাবে পাবেন, দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা হচ্ছে আপনাদের যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে হচ্ছে ইউটিউবে যাবেন। এই যে আমি ইউটিউবে আসলাম, ঠিক আছে, ইউটিউবে এসে এখানে দিবেন, দিয়ে হচ্ছে আপনি পাইম্যাথ ক্লাবে ঢুকবেন। আমি একটু দেখাই দিতেছি আপনাকে। পাইম্যাথ ক্লাবে ঢুকলে এই যে দেখেন প্রথমেই প্লেলিস্টটা চলে আসবে। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করে হচ্ছে আপনি প্লেলিস্টে যাবেন। এই যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে লিনিয়ার অ্যালজেব্রা একটা প্লেলিস্ট পাবেন। কোথায় আছে? এই যে লিনিয়ার অ্যালজেব্রা, এই যে দেখেন এখানে 4টা ভিডিও আপলোড করা আছে। এখানে ক্লিক করলে ওরে বাবারে, এই যে দেখেন এখানে 4টা ক্লাস আছে, 4টার মধ্যে একটা হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর, 26 মিনিটের ক্লাস। ভালো করে ওইটা করতে হবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আইগেন ভেক্টরের যে অঙ্কটা আছে, এইটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, যে দেখেন আপনারা এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন যে ক্লাসটা আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছিলাম প্রথম ক্লাসে, সেইটা ডিটেলস এখানে করা আছে, ডিটেলস করা আছে। এই ক্লাসগুলো মাস্টই করবেন। মাফিজা মাসুদ, আমি আপনার 2টা সাবজেক্টের 2টা ক্লাস করে 5 নম্বর তুলে আসছি, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। উপপাদ্যগুলো আবার দিন, উপপাদ্যগুলো আমি পেজে আপলোড করে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। ইচালনের ভিডিও আমি একটা আপলোড করে দিব না আজকে, ঠিক আছে, আজকে আপলোড করে দিব না, সমস্যা না। ক্লাসটা শেষ করে আমি ইচালনাকারে একটা ক্লাস আপলোড করে দেব। জলের ঘাটে গিয়া কি পাইছেন ভাই? জলের ঘাটে গিয়া থিওরাম গুলো পেজে আপলোড করে দিব আমি, ঠিক আছে, থিওরাম গুলো পেজে আপলোড করে দিব, সমস্যা নেই, ঠিক। থিওরাম গুলো পেজে দিয়ে দিব তো, প্যারা নিয়েন না, চিল। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করে দেই, অনেকক্ষণ কথা বলেছে। এরকম আসলে আসে না। কেইলের উপপাদ্য কি পড়তে পারে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। রে ভাই, উপপাদ্য গুলো আবার বলবো? স্বাধীন চলক, স্বাধীন চলক আপনার যেভাবে মন চায় ধরতে পারবেন। স্বাধীন চলক নিজেই স্বাধীন ভাই, ঠিক আছে, সো এটা কোনো সমস্যা না। দেখেন, এই দেখা যাচ্ছে, দেখেন এইটা মেবি প্রশ্নের মধ্যে ভুল আছে, এটা একটু কারেকশন করে নেবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে, আপনারাই জানেন কি দেখতেছেন। সমস্যা ভাই, এসি সেরে ক্লাস করলে কিছুক্ষণ পরে আমার কাশি আস্তে আস্তে অবস্থা শেষ হয়ে যায়, মানে এসির নিচে থাকলেই সমস্যা। ভাইয়া দোয়া করবেন। হ্যাঁ, ভালো হবে পরীক্ষা, টেনশন নেওয়ার দরকার নাই। পাস না করলেও পাস হবে না, পাস না করলে তো ফেল হবে, একটা তো হবেই, টেনশন নেওয়া দরকার কি? পাস না করলে ফেল তো আসেই। স্টুডেন্ট 100 এর নিচে নেমে গেছে, সো ক্লাস এখনই শেষ করে দিব। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ থিওরাম গুলো, ঠিক আছে। যাই হোক, অনেক কথা হয়েছে। ওরে ভাই, গেছে চাললেই এক সমস্যা। তো যাই হোক, আপনারা হচ্ছে এই ক্লাসগুলো আমি ইউটিউবে আপলোড করে দেবো, তবে হয়তো বা রাত্রে 12টা 1টাও বাজতে পারে, কারণ অনেক বড় ক্লাস আপলোড হতে অনেক সময় লাগে। সো আপনারা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, এবং ইউটিউবে আমি আরো 1-2টা ক্লাস আপলোড করে দেবো যেগুলো গুরুত্বপূর্ণ। আর আপনাদের 2 দিন সময় আছে, এই ক্লাসের মধ্যে আমি যে নিয়মগুলো দেখিয়েছি, এই নিয়মগুলো যদি আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারেন, তাহলে বিলিভ মি আপনারা সবগুলো কোয়েশ্চেনের আনসার সঠিকভাবে আনসার করতে পারবেন। তো সবাই ভালো করে পড়াশোনা করেন, সুস্থ থেকে পড়াশোনা করেন, ভালো থেকে পড়াশোনা করেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।